100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, আর 100.1 FM গোল্ড টিউন করা আর আজকের মঙ্গলবার এই সবকিছু মিলিয়ে মিশে যেটা হয় সেটা হচ্ছে আরোগ্য শোনার পালা। আর আরোগ্য শোনার শুধু পালা নয়, আরোগ্যতে আপনাদেরও প্রশ্ন থাকবে, কিন্তু আজকের ঠিক কি বিষয় নিয়ে প্রশ্ন থাকবে এবং কাকে প্রশ্ন করছি এই সবকিছু কিন্তু আপনাদেরকে জানাবো। ডক্টর কুশল নাগ আজকের আমাদের সাথে রয়েছেন, কনসালটেন্ট ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জন। তাকে প্রশ্ন করব আজকের যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে ডায়াবেটিক ফুড। একদম সোজা কথায়, ডায়াবেটিক ফুড নিয়ে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে এবং বা ধরে নিন ডায়াবেটিস রয়েছে অনেকদিন ধরে, পায়ের কোনো রকম সমস্যায় ভুগছেন, সেই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সবকিছু আপনি করতে পারেন। করতে পারেন কি কি মাধ্যমে? মাধ্যম আমাদের বিভিন্ন রকম রয়েছে, তার মধ্যে মূলত রয়েছে আমাদের ফেসবুক লাইভ। যারা ফেসবুকে আছেন, যারা দেখছেন এই মুহূর্তে লাইভ 100.1 FM গোল্ড টিউন করেছেন, তাদের জন্য বলে দিই আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে, দুটো পেজ, আকাশবাণী কলকাতার পেজ এবং 100.1 FM গোল্ডের পেজ। এই দুটো পেজ থেকে কিন্তু লাইভ একদম সরাসরি আপনি দেখতে পাবেন আমাদের, শুধু শুনতে পাবেন এমনটা নয়, দেখতেও পাবেন আমাদেরকে। এবং দেখে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রশ্ন ডায়াবেটিক ফুড নিয়ে। আমাদের কাছে বহু প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্ন শুনবো আমরা, জেনে নেব ডাক্তারবাবুর থেকে। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। এবং ডায়াবেটিক ফুড নিয়ে আমাদের আজকে যে প্রশ্ন আমরা করব, তার মধ্যে প্রথম প্রশ্নই তার প্রশ্ন করি। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী থেকে লিখছেন, আমার ভাইয়ের পায়ের বুড়ো আঙুলের ঘা কিছুতেই সারছে না। এখানে বিভিন্ন ডাক্তার দেখাই, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। কি করব যদি বলেন? বয়স 40 বছর। দেখুন, ডায়াবেটিক ফুডের ঘা সারছে না, তার দু তিনটে কারণ হতে পারে। তার মধ্যে একটা মেজর কারণ হচ্ছে যে ডায়াবেটিসটা ঠিক করে হয়তো ওনার কন্ট্রোল হচ্ছে না, বা ওষুধ ঠিক করে পড়ছেন না, বা ওষুধ ঠিক করে নিচ্ছেন না। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ যেটা হতে পারে, যে পায়ের যে ঘাটা, ইনফেকশন আছে কি হাড়ে কোনো ইনফেকশন আছে সেটা দেখতে হবে। মূলত ড্রেসিং দিয়েই হয়ে যাওয়া উচিত। আঙুল কাটা বা সেটা করাটা খুব রেয়ার ইনস্ট্যান্সে হয়। তো আমার মনে হয় কোনো যদি আপনাদের সার্জন থাকে, আপনার আশেপাশে একবার দেখান, দেখি ওনাকে সার্জন সাহেবকে দেখান যে কি করা যায়। মোস্ট লাইকলি প্রপার ড্রেসিং আর একটু ডিব্রাইডমেন্ট করলে আলসার হিলিং কিন্তু পসিবল। বেশ। ডায়াবেটিস নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, তার মধ্যে পাকে যত্নে রাখতে হবে ডায়াবেটিস হলে, এটা আমরা প্রায় শুনি, পা এবং চোখ। তবে আজকের পায়ের ব্যাপারেই যাচ্ছি। ডায়াবেটিক ফুড আমাদের আজকের অনুষ্ঠানের ট্যাগলাইন। কি এই ডায়াবেটিক ফুড? কাকে বলবো ডায়াবেটিক ফুড? পায়ের যে কোনো সমস্যাই কি ডায়াবেটিক ফুড? এটা খুব ভ্যালিড প্রশ্ন করেছেন, কারণ আমাকে অনেক পেশেন্ট যারা ডায়াবেটিস আছে এবং পায়ে ব্যথা, তারা এসে আমাকে বলে, ডাক্তারবাবু আমার কি ডায়াবেটিক ফুড হয়ে গেল? না, একদমই নয়। তো আমাদের শ্রোতাদের জন্য বা আপনাদের সবার জন্য জানাবার জন্য বলি, ডায়াবেটিক ফুড বেসিক্যালি দুটো মেন প্রবলেমকে বলি। একটা হচ্ছে নিউরোপ্যাথি, আর একটা হচ্ছে ভ্যাসকুলোপ্যাথি। নিউরোপ্যাথি মানে ডায়াবেটিস হওয়ার জন্য বেশ কিছু সময়, ডায়াবেটিস হওয়ার পরে আস্তে 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 পায়ের নার্ভগুলো বা পায়ের শিরাগুলো শুকোতে আরম্ভ করে পাটা আস্তে আস্তে অবশ হতে আরম্ভ করে। সেটা হচ্ছে নিউরোপ্যাথি। আরেকটা প্রবলেম যেটা ভ্যাসকুলোপ্যাথি, সেটা হচ্ছে আস্তে 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 ব্লাড সাপ্লাই যে আর্টারিগুলো করে, সেগুলো ব্লক হতে আরম্ভ করে পায়ে রক্ত সঞ্চালনটা কমে যায় বা বন্ধ হয়ে যায়। সেটা হচ্ছে ভ্যাসকুলোপ্যাথি। তো এই দুটো প্রবলেমকে মিলিয়ে আমরা বলি ডায়াবেটিক ফুড। পায়ের ব্যথা কিন্তু ডায়াবেটিক ফুড নয়। তো সেই মিসকনসেপশনে ভুগবেন না। আচ্ছা, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এটা কি এবং এর কি ভূমিকা রয়েছে এর মধ্যে? এটা খুব ভালো প্রশ্ন করলেন। এই পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজটা যে আমি বললাম, ভ্যাসকুলোপ্যাথির একটা অঙ্গ। এটাকে সোজা ভাষায় বলা হয় যে আপনার যেরকম হার্টের, আপনি শুনেছেন, সবাই শুনেছি যে হার্টে আস্তে আস্তে ব্লক হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সেরকম পায়ের যে আর্টারিগুলো, যেটা হার্ট থেকে আস্তে আস্তে হাঁটুর নিচে ব্লাড সাপ্লাইটা নিয়ে যায় আপনার আঙুল অবধি, সেই ক্ষীণ থেকে ক্ষীণতম যে আর্টারিগুলো আস্তে 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 ব্লক হতে আরম্ভ করে, সেম কারণে যে কারণে আপনার হার্টের ব্লকেজ হয়। তো ওইগুলো ব্লক হয়ে গেলে পায়ে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং এক্সট্রিম কেসে গ্যাংগ্রিন বা পায়ের পচন ধরতে পারে। একেবারেই তাই। এবং ভীষণ কলোকিয়াল ভাষায় অনেকেই বলতে শুনেছি এরকম যে পায়ে পা পচে গেছে, প্রচন্ড সুগার ছিল। এবার সুগার তো আমাদের থাকেই, মানে হাই সুগার ছিল, Correct. পা পচে গেছে, ওই এটাই কি গ্যাংগ্রিন? এবং আপনি শুরু করলেন ডায়াবেটিক ফুড আলসার দিয়ে, সেটা কি? দেখুন, ডায়াবেটিক ফুড আলসার হচ্ছে নিউরোপ্যাথির একটা পার্ট। তো এটাকে ভাগ করে দিই। পায়ের পচন ধরা, ইনফেকশন হয়ে কালো পড়ে যাওয়া, এটা হচ্ছে ভ্যাসকুলোপ্যাথি বা ব্লাড সাপ্লাই এর পার্ট। আলসার যেটা বলছেন সেটা হচ্ছে নিউরোপ্যাথি বা পায়ের সেন্সের ব্যাপার। কি হয়, বেডসোর কেন হয়? এই যে এত বয়স্ক লোকেরা শুয়ে আছে, শুয়ে হতে বেডসোর কেন হয়? কারণ অকেজ অবস্থায় শুয়ে আছেন, প্রেশার পড়তে পড়তে সেন্স কম হয়ে ওখানে একটা মাংসটা, চামড়াটা ফেটে যায়। সেম চিজ পায়ে হয়। কি হয়, পায়ের সেন্সটা কমে গেল নিউরোপ্যাথিতে, তখন কি ওনারা কি করেন,
রাস্তাঘাটে হাঁটছে, মন্দিরে যাচ্ছে, খালি পায়ে কাজ করছে, কোথায় ঠোকা লেগে গেল, কোথায় কিছু ফুটে গেল বুঝতেই পারলেন না। হঠাৎ করে 2-3 দিন পর দেখলে পায়ের তলা থেকে রক্ত বেরোচ্ছে, এটা আলসার হয়ে গেল। এবং যেহেতু পায়ে কোনো ব্যথা নেই, কোনো সেন্স নেই, উনি ওই আলসারের উপর হেঁটে চলেছেন, তাই জন্য আলসারটা সারতে চায় না। তো সেটা হচ্ছে আলসারের মূল সূত্রধর হচ্ছে নিউরোপ্যাথি। বেশ, আমাদের ডায়াবেটিক ফুড নিয়ে আপনারা যদি কোনো রকম প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই আসবেন। আরো একবার বলে দিচ্ছি, 9903059992 এই নাম্বারে যেমন আপনারা সরাসরি আসতে পারেন, ঠিক তেমনই আপনি যেটা পারেন সেটা হচ্ছে আমাদের ফেসবুকের যে লাইভ অনুষ্ঠানটা চলছে, আজকের এই অনুষ্ঠানটা, সেখানেই কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু কমেন্ট করতে পারেন। এবং এই মুহূর্তে বেশ কিছু কমেন্ট ঢুকেছে, তার মধ্যে একজন বলছেন যে আচ্ছা, আমার মাঝে, মাঝে শ্বাসকষ্ট হয় এবং অ্যালার্জি আছে। খুব ঠান্ডা ১২ মাস লেগে থাকে। এর থেকে বাঁচার উপায় কি? না, আজকে তো ডায়াবেটিক ফুড নিয়ে কথা হচ্ছে। তাই আজকের এই বিষয়টা নিয়েই আমরা থাকি। আবারও কোনো একদিন অন্য একদিন আমরা কথা বলব এগুলো নিয়ে। একেবারেই তাই। এবং জানতে চাইবো যে ডায়াবেটিক ফুটের প্রধান কারণগুলো কি? কেন হয় এই ডায়াবেটিক ফুট? দেখুন, ডায়াবেটিক ফুডের প্রধান কারণ হচ্ছে রক্ত সঞ্চালনটা ব্যাহত হয়। কি দেখুন, ব্যাপারটা বুঝে দেখুন। এই যে নিউরোপ্যাথি বললাম, নার্ভ তো একটা লিভিং টিস্যু। যেরকম আমাদেরকে বেঁচে থাকার জন্য আমাদের বডির টিস্যুগুলো রক্ত চাই বা অক্সিজেন চাই, নার্ভেরও অক্সিজেন আর রক্ত চাই। নার্ভকেও কিন্তু ব্লাড সাপ্লাই আছে, মানে খুব ক্ষীণ এবং খুব পাতলা পাতলা শিরা সেই হুম। নার্ভকে ব্লাড সাপ্লাই দেয়। এবং ডায়াবেটিসে কি হয়, সবচেয়ে প্রথম ওই পাতলা শিরাগুলোই বন্ধ হয়ে যায়। হুম। মানে আমাদের চুলের থেকেও পাতলা শিরা, যে শিরাগুলো বন্ধ হয়ে গেল, নার্ভ আর তার নিউট্রিশন পেলো না, অক্সিজেন পেলো না, তখন নার্ভটা কি করবে, আস্তে 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 শুকোতে 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 মরে যাবে। হুম। যেই মরতে আরম্ভ করবে, পাটা আস্তে আস্তে অবশ হতে আরম্ভ করবে। তো অ্যাকচুয়াল কারণটা হচ্ছে যে আপনার ভ্যাসকুলার কারণে, মানে ব্লাড সাপ্লাইটা কমে যায় বলে আস্তে আস্তে নিউরোপ্যাথি হয়ে সেন্স চলে যায়, এবং তার থেকে যত প্রবলেমগুলো সূত্রপাত হয়, আলসার বলুন, ঘা বলুন, ইনফেকশন বলুন, ওখান থেকেই শুরু হয়। বেশ। পায়ের যেকোনো সমস্যা, মানে ধরুন পায়ে কোনো রকম একটা কোনো কেটে গেছে বা কোনো কিছু হয়েছে এবং আমার ডায়াবেটিস রয়েছে। এই দুটো মেলালে যেকোনো সমস্যাই কি আমরা ধরে নেব যে ওটা আমাদের ডায়াবেটিক ফুটের দিকেই যাবে? নাকি অন্য মানে কিছু হতে পারে? সূত্রপাতটা ওখান থেকেই হয়, জানেন তো। আমার কাছে অনেক পেশেন্টই আসে, বলে ডাক্তারবাবু আমি তো মন্দিরে গেছিলাম, ওখানে মার্বেলের বেদি বা মার্বেলের মেঝে। মেঝে, হুম। গ্রীষ্মকাল, গরম, বুঝতে পারিনি, খালি পায়ে হেঁটেছি, বাড়ি ফিরে এসে দেখি তারপরের দিন দেখি পায়ের তলায় বড় বড় ফোস্কা। হুম। সেই ফোস্কাগুলো গলে গেল, পায়ের তলায় চামড়াটা উঠে গেল। হুম। তো এই যে শুরু হলো ওখান থেকে, যেই চামড়া চলে গেল, আপনার স্কিনের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে গেল, ঢুকে গিয়ে ইনফেকশন হলো, ইনফেকশন হয়ে আস্তে আস্তে ইনফেকশন ছড়াতে আরম্ভ করলো। তো আমরা যদি প্রথমেই সচেতন না হই, বা প্রথমেই যদি ডাক্তারের কাছে না যাই, বা প্রথমেই খালি পায়ে না হাঁটি ওই মেঝেতে, তাহলে এই প্রবলেমটা হবে না। কিন্তু নেগলেক্ট করলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে। আলটিমেটলি এরকম আমি দেখেছি যে খুব ভয়ঙ্কর রূপ নিয়ে পায়ের অ্যাম্পুটেশনও করতে হয়েছে, কারণ নেগলেক্টেড, মানে লোকে চিকিৎসা ঠিক করে করতে পারেননি বা করার সুযোগ পাননি। হুম। তো এটা কিন্তু লাস্ট স্টেজে নিয়ে গেলে অ্যাম্পুটেশন অব্দিও যেতে পারে। এই যে স্টেজ বললেন, সেই স্টেজ থেকেই তাহলে জিজ্ঞেস করি যে স্টেজ কিরকম ভাবে আছে এবং কোন স্টেজে ধরা পড়লে কিওর হতে পারে? কারেক্ট, দ্য আর্লিয়ার দ্য বেটার, মানে এই ম্যাক্সিমটা সবসময় বলি, যত তাড়াতাড়ি পারবেন প্রিভেনশন নিন। কারণ যেই আপনার ইনফেকশনটা হলো, মানে পায়ের চামড়াটা উঠে গেল, ইনফেকশন হলো, সুগার বেশি বা সুগারটা কন্ট্রোল হচ্ছে না, ইনফেকশন ছড়াতে আরম্ভ করলো, এই করতে করতে আপনার টিস্যুগুলো যেই ইনফেক্ট হতে আরম্ভ করলো, একটা চেন রিয়াকশন শুরু হয়। মানে এটা কি স্টেজ 1? এটা হচ্ছে স্টেজ 1 থেকে স্টেজ 2 যাচ্ছে। স্টেজ 1 হচ্ছে প্রথমে আলসারটা হওয়া, মানে বেশ। চামড়াটা উঠে যাওয়া। স্টেজ 2 হচ্ছে ইনফেকশন হলো। হুম। ইনফেকশন যেই হয়ে গেল, বাড়াতে আরম্ভ করলো, আপনি চিকিৎসা করলেন, আবার সুগারটা হাই। থার্ড স্টেজ কি, ইনফেকশনের জন্য ভ্যাসোস্প্যাজম। ভ্যাসোস্প্যাজম মানে কি, রক্তের ভেসেলগুলো টাইট হয়ে বন্ধ হয়ে যায়। যেই বন্ধ হয়ে গেল, স্টেজ 4 হয়ে গেল গ্যাংগ্রিন, মানে আঙুলগুলো আস্তে আস্তে কালো পড়তে আরম্ভ করলো। সো ফ্রম আ স্কিন আলসার টু ইনফেকশন টু ভ্যাসোস্প্যাজম টু গ্যাংগ্রিন, এগুলো অনেকগুলো স্টেজ আছে, একদিনে হয় না। হতে হুম। প্রায় ২-৩ হুম। সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন, ১ মাস লাগে। আমরা যদি অবহেলা করতে থাকি বা সময় নষ্ট করি, আল্টিমেটলি গিয়ে অ্যাম্পুটেশন ঠেকবে। আর একবার কালো হয়ে গেলে তখন কিন্তু মৃত মানুষ এবং মৃত অঙ্গকে বাঁচাবার মতো প্রযুক্তি আজ পর্যন্ত আমাদের মেডিকেল সায়েন্সের কাছে নেই। তার মানে কালো হয়ে যাওয়া মানে সেই অংশের যে কোষগুলো রয়েছে ইট সেগুলো ইজ মৃত ডেড। ইয়েস, এবং সেটাকে কেটে বাদ দেওয়াটাই উপায়। কারেক্ট। বেশ। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, জিজ্ঞেস করে নিস তার প্রশ্ন। নিমাই পাল বাঁকুড়া থেকে জিজ্ঞেস করছেন, গত জুলাই মাস থেকে আমার দুটি পায়ের গোড়ালি ফেটে আছে। মাঝে মাঝে পেকে যাচ্ছে মনে হচ্ছে, আবার কমে যাচ্ছে, কিন্তু পুরোপুরি তা সারছে না। ডাক্তার দেখিয়েও ঠিক হচ্ছে না। সকালে 4 থেকে 5 কিলোমিটার হাঁটি, বর্তমানে ব্যথার কারণে হাঁটতে পারছি না। আমার হাইপার টেনশন আছে, ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আছে। কয়েকদিন আগে ব্লাড সুগার টেস্ট হয় 98 র্যান্ডম, বয়স 50 বছর। কি করব বুঝতে পারছি না। HbA1c টেস্ট করার কি দরকার আছে?
দেখুন উনি যদি নন ডায়াবেটিক না হন তাহলে ডায়াবেটিক ফুড নিয়ে ভয় পেয়ে লাভ নেই। এরকম আমার কাছে অনেক পেশেন্টই আছে যে পায়ের তলায় চামড়াটা খুব মোটা, বুঝলে তো? ইকথায়োসিস বলি, মানে একদম গন্ডারের চামড়ার মতো হয়ে যায়। তাতে কি হয়, একটু শুকিয়ে গেলেই ওটা ফাটতে আরম্ভ করে। উইন্টারে এই পেশেন্টগুলো আমাদের কাছে অনেক বেড়ে যায় যে ডাক্তারবাবু পায়ের চামড়াটা একদম শক্ত এবং ফেটে গেল, হাঁটতে হাঁটতে ফেটে গেল। তো এই যে তাদের এই প্রবলেমটা হয়, তাদেরকে আমরা বলি যে পায়ের ভালো করে পেডিকিওর করুন, মরা চামড়াগুলোকে সরান, ময়েশ্চারাইজ করুন, নর্মাল ময়েশ্চারাইজার বা নারকেল তেল, যে ভার্জিন কোকোনাট অয়েল উনি লাগান, যাতে স্কিনটা সাপল থাকে, না ফাটে। ফাটলেই কি হয় বলুন তো, ইনফেকশন হওয়ার চান্স থাকে। তবে আমার মনে হয় না এই ভদ্রলোকের ডায়াবেটিক ফুট হয়েছে, কারণ উনি তো ডায়াবেটিক নন, কাজেই ভয় পাওয়ার দরকার নেই। বেশ। আমাদের আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। বলছেন যে একজন ডায়াবেটিক আ পেশেন্ট কিভাবে পায়ের যত্ন নেবেন? আমাদের WhatsApp করেছেন এক বন্ধু, জানতে চাইবো সেটা। দেখুন সবচেয়ে প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা যে আমি ডায়াবেটিক এবং আমার পায়ের যত্ন দরকার। এটাই অর্ধেক লোকের কিন্তু জ্ঞান নেই। যে ডায়াবেটিক হয়ে তো কি হবে? কিছু হয় না, আমার তো কিছু হবে না। মানে এই যে কেয়ারলেস অ্যাটিটিউড, এটা ঠিক নয়। পায়ের যত্ন নেওয়া হচ্ছে খালি পায়ে, ট্রাই নট টু ওয়াক বেয়ারফুট, স্পেশালি আননোন এনভায়রনমেন্ট। বাড়ির মধ্যে হয়তো খালি পায়ে হাঁটলে, কারণ বাড়িটা তো পরিষ্কার না, বাড়িতে সেরকম কিছু আবর্জনা নেই। কিন্তু রাস্তাঘাটে, পাবলিক স্পেসে খালি পায়ে হাঁটবেন না। মেক শিওর কি এভরি আদার ডে পায়ের তলাটা দেখুন যে পায়ের তলায় কোনো কড়া পড়ছে কিনা, কোনো চামড়া ফাটছে কিনা, কোনো কালো, লাল, নীল এরকম হচ্ছে কিনা। তো আপনি যদি রেগুলার ফুট ইন্সপেকশন করেন, আর যদি জুতো পরে বা প্রোটেক্টেড ফুটওয়্যার পরে হাঁটাচলা করে, তাহলে কিন্তু পায়ের ক্ষতি হওয়ার কারণ, মানে চান্স খুব স্লিম। বেশ। শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টরাই কি পায়ের যত্ন নেবে? নাকি সব মানুষদের জন্যই একই টিপস? সব মানুষের জন্য একই টিপস, ডায়াবেটিকের জন্য স্পেশালি আরো অ্যাওয়ারনেসটা দরকার। আমি একদমই বলব না যে আপনি খালি পায়ে গিয়ে মাঠে ঘাটে হেঁটে বেড়ান। এখন কত রকমের আবর্জনা রাস্তায় পড়ে থাকে, আপনি তো জানতেও পারছেন না কি হচ্ছে। সো খালি পায়ে হাঁটা, এই রুলটা অ্যাপ্লাইজ ফর এভরিওয়ান। বাট ডায়াবেটিকদের জন্য আরো স্পেশাল অ্যাওয়ারনেস, কারণ ওদের পায়ের তলায় সেন্সটা কম, এটা মনে রাখবেন। যেটা আপনি অনুভব করছেন, ডায়াবেটিকরা কিন্তু অনুভব করতেই পারবেন না। ওরা ওর মধ্যে হেঁটে চলে যাবে, তারপরের দিন দেখবে পায়ের তলায় কি একটা ফুটেছিল, রক্ত বেরোচ্ছে। আমাদের প্রশ্ন রয়েছে ডায়াবেটিক ফুড নিয়ে অনেক কিছু। তার মধ্যে একটা প্রশ্নে যাই, যে আপনি বলছিলেন পায়ের যত্ন নেওয়া। তাহলে যাদের ডায়াবেটিস রয়েছে, পায়ের যত্ন আপনি বেশি করে নিতে বললেন। স্পেশাল যত্ন নিতে হবে। প্রত্যেকদিন তাদের তো সেন্সটা কম পায়ের। প্রত্যেকদিন কিভাবে তারা চেক করবে যে তাদের পাটা ঠিক আছে? সেইগুলো বুঝবে কিভাবে? দেখুন বেস্ট হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন, কারণ আপনার যেহেতু পায়ের সেন্সটা কম, আপনার তো বুঝতে পারছেন না যে পায়ের তলায় কোনো ক্ষত হলো কিনা, কিছু ফুটে গেল কিনা, কোনো কিছু কড়া পড়লো কিনা। তো ফুট ইন্সপেক্ট রাত্রে ঘুমোতে যাওয়ার সময়, যখন জুতো খুলে বা চটি খুলে বিছানায় উঠলেন, পাটা ভালো করে দেখুন। উপর দিকটা তো দেখতেই পাচ্ছেন, নিচের দিকটা ঘুরিয়ে দেখুন যে কোনো কড়া পড়ছে কিনা, কিছু কেটে গেছে কিনা, কিছু ফুটেছে কিনা, কোনো ব্লিডিং হচ্ছে কিনা, ও কোনো কালার চেঞ্জ অফ দ্য ফিট, কোনো নীল লাল, কোথাও চোট লেগেছে, মানে নীল লাল হয়েছে মানে ইকাই মসজিদ বা কাল ছিটে পড়েছে কিনা। নিজে দেখতে না পারেন, আপনার যিনি কেয়ার গিভার তাকে বলুন, তাকে দেখতে বলুন। কেয়ার গিভার না থাকলে পায়ের তলা দেখতে পাচ্ছেন না, আয়না নিন, একটা হ্যান্ড হেল্ড মিরর নিয়ে তলার রিফ্লেকশন দেখুন। যে অনেকের বয়স হয়েছে, নিচে বেন্ড হতে পারছে না, তারা আয়না নিয়ে রিফ্লেকশন দেখুন যে পায়ে কোনো কালার চেঞ্জ, কোনো ক্ষত বা কিছু হয়েছে। এটা যদি আপনি মোটামুটি সপ্তাহে 1-2 দিন দেখতে পারেন, হুম। রেস্ট অ্যাসিওর যে কিছু ছোটখাটো হলে আপনি ধরে ফেলবেন, মানে বাড়াবাড়ি হবে না। বেশ। প্রশ্নে যাই। লিখছেন সৌমিত্র মুখার্জি খড়দা থেকে। আমার বেশ কিছুদিন হলো ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছি। আমি অ্যালোপ্যাথি ওষুধ খাই প্রায় ১ বছর মতো হলো। সবকিছুই খাই, খালি চিনি বাদে চা আর মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি একদমই। আমি কি ঠিক পথে চলছি? এটাই আমার প্রশ্ন। দেখুন ডায়েট কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। হুম, ওষুধ তো আছেই, হুম। কিন্তু আপনি যদি ডায়েট আর এক্সারসাইজটা কন্ট্রোল করতে পারেন, সুগার ম্যানেজ করা বা ডায়াবেটিক ফুডের ইনিশিয়েশন হওয়াটা অনেকটা পিছনে যায়। তো ডেফিনেটলি সুগার বন্ধ করে যে গুড হ্যাবিট, হুম। আর তার সঙ্গে সঙ্গে এক্সারসাইজও কিন্তু ইম্পর্টেন্ট পার্ট অফ ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল। বেশ, তবে এক্সারসাইজ করতে হবে এর অ্যাবসলিউটলি। সঙ্গে, সঙ্গে। আরো একটা প্রশ্ন আছে। দেবব্রত দে গড়িয়া থেকে লিখছেন, "I am feeling a burning sensation since last 1 month below my left toe. I am diabetic and having regular medicine. Can you please advise what should I follow?" দেখুন যদি বার্নিং পেন হয়, বার্নিং পেন ইজ টিপিক্যালি নিউরোপ্যাথিক পেন, মানে নার্ভগুলো আস্তে আস্তে জবাব দিচ্ছে যে আস্তে আস্তে হয়তো ডায়াবেটিক ফুটের বা ডায়াবেটিক নিউরোপ্যাথির ইনিশিয়েশন। তো এই যাদের এই জ্বালা বা এই বার্নিং সেন্সেশন শুরু হয়, আমরা অনেক সময় মেডিকেশন দিই, অনেক রকমের মেডিকেল ট্রিটমেন্ট আছে। তো যদি উনি আপনার ডায়াবেটিক ডাক্তার, যার কাছে উনি চিকিৎসা করে, তার কাছে যান, আই এম শিওর হি উইল গিভ ইউ মেডিকেশনস টু রিলিভ দিস পেন। ওষুধ আছে এবং ট্রিটমেন্টটা করা দরকার। নাম্বনেস, মানে একদম আ অনুভূতি কমে যাওয়া। এটা কি ডায়াবেটিক ফুটের লক্ষণ? বা ডায়াবেটিস থাকলে কি এটা হওয়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, কারেক্ট। দেখুন এই যে আগের প্রশ্নটায় ফিরে যাই। হুম। উনি যে বললেন বার্নিং পেন, এটা একটা স্পেকট্রাম। মানে
সুইচ অন অফ নয় যে আজকে সেন্স আছে কালকে নেই, তা কিন্তু হয় না। ইট স্টার্টস অ্যাজ বার্নিং পেন, মানে শুরু হয় বার্নিং পেন, প্যারাস্থিসিয়া, মানে মনে হয় পিঁপড়ে চলছে পায়ের ওপর, শিরশির করছে কিছু একটা। এটা শুরু হয় ইনিশিয়েশন স্টেজে। এটা আস্তে 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 অবশ হয়, অবশ হতে হতে সম্পূর্ণ অবশ হয়েছে। এটা হতে হয়তো ৫-৬ বছর লাগে, কিন্তু এই প্রসেসটা কিন্তু একটা বলে রিলেন্টলেস মার্চ, মানে থেমে থাকে না। তাই জন্য এটা আবার সবার হবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু। অনেকেরই হয়, কিন্তু অনেকের কম হয়, কারোর বেশি হয়। হুম। বাট চান্সেস অফ হ্যাভিং নিউরোপ্যাথি ইজ হাই। আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলে নিউরোপ্যাথি হওয়ার চান্সটা বেশি। আর এই যে নাম্বনেস এর কথা বলছি, এটা কি ডায়াবেটিসের জন্য হয় নাকি কোনো ভিটামিনের অভাবেও হয়? না, অনেক রোগেই হয়। হ্যাঁ? কিন্তু ডায়াবেটিস ইজ দ্য মোস্ট কমন কজ। মানে যদি ১০০ টা লোকের নিউরোপ্যাথি হয়, তার মধ্যে ৯০ টা লোকের ডায়াবেটিসের জন্য হচ্ছে। ১০ লোকের হয়তো অন্য স্পাইন বা অন্যান্য নার্ভের কন্ডিশনে হয়। বাট মেক্সিমাম মেজর কালপ্রিট হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিসের সাথে যদি স্মোকিং এর হ্যাবিট থাকে বা ওবেসিটি থাকে তার, তাহলে কি সেটা রিস্কটা বাড়িয়ে দেয়? কারেক্ট। এবার কি হয়, ২ টো কথা বলে, হুম। ওবেসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস। যারা ওবিজ হয়, তাদের দেখবেন ডায়াবেটিসটা কন্ট্রোল করা খুব মুশকিল। ওষুধ দিয়ে অনেকে এখন অনেক নতুন ওষুধ বেরিয়েছে। আমাদের ডায়াবেটিস ট্রিটমেন্ট যারা কলিগরা করে, এখন অনেক নতুন ওষুধ দিয়ে ওয়েট প্লাস ডায়াবেটিস দুটোই কন্ট্রোল করছে। স্মোকিং কিন্তু খারাপ। কারণ স্মোকিং, যেটা আপনি বললেন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কজ। আগেকার দিনে বার্জাস ডিজিজ বলে একটা রোগ হতো। যারা খুব বিড়ি খেত বা সিগারেট খেত, তাদের আল্টিমেটলি ওই পায়ের তলায় ভেসেলগুলো ব্লক হয়ে যেত। স্মোকিং এর জন্য তো হার্টের এটাও ব্লক হয়। সেটা কি ভেরিকোজ ভেইন নামেও যেটা না, আমরা বলি? আলাদা সেটা। আলাদা। স্মোকিং এর জন্য কিন্তু হার্টের করোনারি আর্টারিজও ব্লক হয়। সেম কারণে কিন্তু পায়ের আর্টারিজও ব্লক হয়। কাজেই স্মোকিং ইন্ডিপেন্ডেন্টলি একটা রিস্ক ফ্যাক্টর। তার উপর যদি ডায়াবেটিস থাকে তো সোনায় সোহাগা। বেশ। আ না মানে সোনায় সোহাবাঙ্গের মানে ডায়াবেটিসের মানে রোগের যদিও জন্য। এটা সোনায় অভাগা টাইপের আরকি আমরা যেটা বলে কারেক্ট, থাকি। কারেক্ট, হ্যাঁ। কিন্তু এইরকম ডায়াবেটিস থাকলে আ মানে আর তার সাথে কি কোমরবিডিটি যদি থাকে যেটা হুম, আমরা বলি হুম। ডায়াবেটিসের সাথে, তাহলে পায়ের এই আলসার বা পায়ের এই একটুখানি ক্ষত থেকে অনেকটা বেড়ে যাওয়া সেগুলো হতে পারে বলে মনে হয়। দেখুন, ডায়াবেটিসের সঙ্গে আমি যেটা সবসময় পেশেন্টদের সঙ্গে এতদিন ধরে ঘেঁটে দেখেছি, ডায়াবেটিসের সঙ্গে ওবেসিটি ইজ এ বিগ প্রবলেম। মানে ডায়াবেটিক যারা হয় তারা যদি ওবিজও হয়, মানে ওজন খুব বেশি, তাদের কিন্তু পায়ের সমস্যা আরো দ্বিগুণ হয়ে যায়। কারণ পায়ের ওজনটা পুরো পায়ের ওপর পড়ে। আলসার ট্রিটমেন্ট করতে অসুবিধা হয়। কারণ শরীরটা বড় হয়ে গেলে ঝুঁকে পা দেখা, পায়ের ট্রিটমেন্ট নেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। কাজেই ডায়াবেটিস যাদের থাকে, প্লিজ ওয়েটটা বাড়াবেন না। ওয়েটটা যদি কমাতে পারেন, আপনাদের কাজ অর্ধেকটাই সলভ হয়ে যাবে। কারণ পায়ের কোনো কিছু যদি হয় তাহলে কখন আমরা বুঝবো যে এটা এবার ইনফেকশন এর দিকেই যাচ্ছে? যদি গন্ধ ডায়াবেটিস বেরোবে। থাকে? অনেক পেশেন্ট দেখুন, আমাদের কাছে যখন পেশেন্টরা আসে এবং শেষ শেষ স্টেজে যারা আসে, তারা একটাই কথা, "ডাক্তারবাবু খুব গন্ধ বেরোচ্ছে।" এটা আলসার ছিল, একটু ব্লিডিং হতো, কিন্তু এখন হঠাৎ দেখছি ২ দিন ধরে খুব গন্ধ বের, গন্ধ মানেই পছন্দ হয়েছে। সেটাই কি গ্যাংগ্রিন? হ্যাঁ, গ্যাংগ্রিনের প্রিস্টে হয়তো কালো তখনও পড়েনি, কিন্তু হুম। কালো পড়তে চলেছে। মানে এত পছন্দ হয়েছে যে এবার গন্ধ বেরোচ্ছে। এবং অনেক পেশেন্ট আমার কাছে এইভাবে আসে, "ডাক্তারবাবু হঠাৎ করে দেখলাম পায়ের মধ্যে কিলবিল কিসব করছে। ম্যাগট হয়ে গেছে।" তো সেগুলো হচ্ছে মানে একদম রেড সাইন, যে ওইটা দেখলে বসে থাকবেন না। বেশ, তাহলে কি টেস্ট করতে হবে বোঝার জন্য? কিছুই না। যেকোনো ট্রেন্ড ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জনের কাছে বা ডাক্তারবাবুর কাছে গিয়ে যদি দেখেন, পাটা দেখলেই সে বলতে পারবে। বা ইনফেক্ট নিজেও বুঝতে পারবেন যে এত গন্ধ বেরোচ্ছে কেন? এরকম কিলবিল করে পোকা বেরোচ্ছে কেন? হঠাৎ করে কালার চেঞ্জ হয়ে নরমাল স্কিন কালার থেকে কালো হয়ে গেল কেন? নিজেই বুঝতে পারবেন। ডায়াবেটিক যারা তারা তো পায়ের বিশেষ যত্ন নেবে। এতক্ষণ ধরে আমরা হুম। সেটাই বলছি। কিরকম জুতো পরবে তারা? যাতে তাদের পাটা ঠিক থাকে এবং বাড়িতেও কি জুতো পরে থাকবে? হ্যাঁ, দেখুন, এটা আমি সব পেশেন্টকেই বলি, যখন বাইরে যাবেন অলওয়েজ ওয়্যার কভার্ড শুজ। সে প্রেফারেবলি স্নিকার, মানে স্পোর্টস শু। কারণ স্পোর্টস শু গুলো রুমি হয়, বড় হয়, কাপড়ের হয়, মানে প্রেশারটা কম থাকে। আর বাইরে ট্রেনে বাসে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, কেউ পা মারিয়ে দিল বুঝতেও পারবেন না। কিছু পায়ে ঢুকে গেল বুঝতে পারবেন। চটি-ফটিটা আমি এভয়েড করতে বলি বাইরে। বাড়ির ভেতরে আপনি চটি পড়ুন, কোনো অসুবিধা নেই। কারণ ওটা নোন এনভায়রনমেন্ট আপনার। কিন্তু বাড়ির বাইরে অলওয়েজ ওয়্যার স্পোর্টস শুজ ও স্নিকার্স। বেশ। আর তারা কি মোজাও পরবে? হ্যাঁ, মানে হ্যাঁ, গুড পয়েন্ট। মোজা পরার কেন বলছি? কারণ অনেক সময় কি হয়, জুতোর সঙ্গে শুক্তোরাটা ঘষে। ঘষে একটা কড়া তৈরি হতে পারে। সো অলওয়েজ ওয়্যার সক্স অলসো। খালি পায়ে মোজা, মানে মোজা ছাড়া জুতো পরবেন সুতির না। মোজা। হ্যাঁ, সুতির মোজা। পিওর কটন সক্স। আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আপনি বললেন যে টেস্ট সেভাবে করার দরকার নেই। মনোফিলামেন্ট টেস্ট এটা কি? দেখুন, মনোফিলামেন্ট টেস্ট হচ্ছে স্ক্রিনিং টেস্ট। হুম। মানে স্ক্রিনিং টেস্ট মানে কি? আমরা যখন ডায়াবেটিসরা আমাদের কাছে আসে, তখন যেরকম আমরা কিছু ব্লাড টেস্ট করি, বলি যে প্রত্যেক ৬ মাসে একটা HbA1c করবেন, সুগারটা করবেন। সেরকম পায়ের কিছু টেস্ট হয়। তার মধ্যে মনোফিলামেন্ট টেস্ট হচ্ছে পায়ের সেনসেশনটা টেস্ট করে। মানে ওটা একটা খুব ফাইন ফিলামেন্ট হয়, মেটাল ফিলামেন্ট, যেটা পায়ের বিভিন্ন জায়গায় টাচ করে আমরা বলি পেশেন্টকে আপনি বুঝতে পারছেন কিনা। দ্যাট ইজ এন আর্লি সাইন কি আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে কিনা। সো ইটস এ স্ক্রিনিং টেস্ট। ইটস নট আ ডায়াগনস্টিক টেস্ট ইন দ্যাট সেন্স কি মারাত্মক কিছু। যাদের নিউরোপ্যাথি আছে ওটা আর্লি ধরা পড়ে। পায়ে ঝিঝি ধরা
বা অনেকক্ষণ থাকার পর পাটা একদম সেই মনে হয় যেন পা ফেলতে পারছি না, ভারী ভারী লাগা। এটা কি ডায়াবেটিসের জন্যই হয় না, না অন্য যে কোনো কারণে এটা হতে কি পারে? হয়, আপনি যদি কিছু স্পেসিফিক পশ্চারে বসেন, আমাদের যে ব্লাড ভেসেল দেখুন, ব্লাড ভেসেল গুলো তো জয়েন্টের অ্যাক্রস যাচ্ছে, একটা দরজার পাশ দিয়ে একটা তার যাচ্ছে, তাই তো? এবার দরজাটা খোলা বন্ধ হচ্ছে, তারের উপর চাপ পড়ছে। কোনো স্পেসিফিক যদি পশ্চারে বসে তারের উপর বেশি চাপ পড়ে, ব্লাড ফ্লোটা ক্ষণিকের জন্য স্তিমিত বা মানে স্লো হয়ে যায়। তার জন্য পায়ের কিছু আবর্জনা আস্তে আস্তে ল্যাকটেট বলি গ্রো করে, তার জন্য পাটা মনে হয় মাসেলগুলো হেভি হয়ে গেল, জিন ধরে গেল, কিন্তু ওটা যেই পাটা সোজা করবেন ব্লাড সার্কুলেশন যেই আবার রিএস্টাবলিশ হয়ে যাবে, আপনি আবার ঠিক হয়ে যাবে। ওটা নার্ভের কোনো ব্যাপার নয়। বেশ। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি থেকে লিখছেন যে খুবই প্রাসঙ্গিক বিষয় আজকে ডায়াবেটিক ফুড, অসাধারণ সঞ্চালনা ও উপস্থাপনা, প্রশ্ন ও উত্তর যেখান থেকে আমার না করা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। শ্রদ্ধেয় ডাক্তারবাবু এফএম গোল্ডকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন উনি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্যই আমরা এখানে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। পরের প্রশ্নে যাই। এবিআই এটা কি? অ্যাঙ্কেল ব্রেকিয়াল ইন্ডেক্স, এটা আরেকটা স্ক্রিনিং টেস্ট। দেখুন, ডায়াবেটিক ফুড যখন স্ক্রিনিং করি 3টে টেস্ট করি আমরা। একটা হচ্ছে প্রেশার ম্যাপিং, যে পায়ের কোনো জায়গায় আনইউজুয়াল প্রেশার আছে কিনা। আনইউজুয়াল প্রেশার থাকা মানে ওখানে আলসার হওয়ার চান্সটা বেশি। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এবিআই টিবিআই, অ্যাঙ্কেল ব্রেকিয়াল ইন্ডেক্স, এবিআই টিবিআই হচ্ছে টো ব্রেকিয়াল ইন্ডেক্স। ওটা একটা প্রেশার মাপার যন্ত্র, যেটা বলে দেয় যে আর্লি কোনো ভ্যাসকুলোপ্যাথি বা ব্লাড ফ্লো এর কোনো প্রবলেম আছে কিনা। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যেটা আপনি বললেন, ওই মোনোফিলামেন্ট বা বায়োথেসিওমেট্রি, যেটা বলে আর্লি নিউরোপ্যাথি হচ্ছে কিনা। এই 3টে জিনিস আমরা স্ক্রিনিং টেস্ট হিসেবে ডায়াবেটিক রোগীদের বলি যে প্রত্যেক বছর যেন অবশ্যই করে। বেশ, মানে ডায়াবেটিস যারা আছে অনেকদিন ধরে, যারা ডায়াবেটিক এভরি ইয়ার যেন অবশ্যই করে যেরকম, ফুড হ্যাঁ, স্ক্রিনিং, একদম। স্ক্রিনিং ফর ফুড অ্যাট রিস্ক। এটা বলি ফুড ডায়াগনোসিস অফ ফুড অ্যাট রিস্ক, যে আপনার ফুডটা রিস্কে আছে কিনা, এই 3টে টেস্ট বলে দেবে। বেশ। আর ডপলার স্টাডিটাও কি এরকমই একটা টেস্ট? ডপলার স্টাডি ইজ নেক্সট স্টেপ। ডপলার স্টাডি হচ্ছে আরো এক্সপেন্সিভ এবং টাইম কনজিউম। ওটা একটা আল্ট্রাসাউন্ড। ওটা তখনই করি তখন যদি দেখি এবিআইটা গন্ডগোল করে, তখন বলছি আরে এবিআই গন্ডগোল করছে কেন, কিছু কি সমস্যা আছে, তখন আমরা ডপলার করে দেখি যে সমস্যাটা কোন আর্টারিতে এবং কোথায় এবং কতটা। মানে ওটা আরেকটু খুঁটিয়ে দেখা। ওটা আরেকটু খুঁটিয়ে দেখা। যেই ডপলারটা প্রেগন্যান্সিতে করা হয় সেরকমই ডপলার কি এটাও? এক্স্যাক্টলি, ইট ইজ আল্ট্রাসাউন্ড, বাট এটা ডিফারেন্ট কম্পিউটার প্রোগ্রাম উইচ রিডস আ ডিফারেন্ট রিডিং, বাট মেশিনটা মোটামুটি একই, হুম। বেশ। আল্ট্রাসাউন্ড। এই যে অ্যাম্পুটেশনের কথা আপনি বলছিলেন, সেটা কি বা সেটা কখন করতে হয়? দেখুন, মৃত অঙ্গ যেটা বেঁচে উঠবে না কখনো, তাকে আমাকে বাদ দিতে হবে। কেন? বাদ না দিলে পচন ধরবে। পচন মানে কি? পোকা হবে, ম্যাগট হবে। কাজেই মৃত অঙ্গকে আমাকে বাদ দিতেই হবে। মানে কালো পড়ে গেছে, ইনফেকশন হয়ে গিয়ে পুঁজ গড়াচ্ছে, কালো হয়ে গেলে ওকে বাদ গন্ধ বেরোচ্ছে, বাদ দিতেই হবে। ওটার কোনো উপায় নেই। শেষ স্টেজে চলে এসেছেন, তখন অ্যাম্পুটেশন না করলে পেশেন্টের প্রাণও যেতে পারে সেপসিস হয়ে। বেশ। মানে সেখান থেকে ছড়িয়ে যেতে পারে Correct. আরো বিভিন্ন জায়গায়। এখান থেকে যদি ওপরে ছড়িয়ে যায়, রক্তে গিয়ে যদি জেনারেল সার্কুলেশনে বিষটা ঢুকে যায়, তখন তো প্রাণ নিয়ে টানাটানি হয়ে যাবে। তাহলে ঠিক কোন সময় অ্যাম্পুটেশন অবধি গেলে তো সার্জারি করতেই হবে, কিন্তু কোন সময় আমাদের ডায়াবেটিক ফুডটার ইনফেকশনটা কতটা গেলে সার্জারি মাস্ট? এই অ্যাম্পুটেশন অবধি না, তার আগের স্টেজ থেকেই আমাদের সার্জারিটা দরকার? লাস্টে যেটা আমি আপনাকে আগেই বললাম, তিন চারটা স্টেজ আছে। যে প্রথমে ক্ষত হলো, ইনফেকশন হলো, ইনফেকশনটা বাড়তে বাড়তে ভ্যাসোস্প্যাজম হলো, ভ্যাসোস্প্যাজম থেকে গ্যাংগ্রিন হলো। এই আগের স্টেপে যদি দেখি ইনফেকশন হচ্ছে, পুঁজ গড়াচ্ছে কিন্তু কালো হয়নি, তখন ইমিডিয়েটলি অ্যান্টিবায়োটিক্স বলুন বা ধুয়ে ধায়ে ডিব্রাইডমেন্ট বলে, যেটা সার্জিক্যাল ডিব্রাইডমেন্ট করে নোংরা টিস্যুকে বাদ দিয়ে ওই অঙ্গটাকে বাঁচানো যায়। কিন্তু শেষ স্টেজে যখন কালো পড়ে গেছে, তখন আমাকে অ্যাম্পুট করতে হবে। কাজেই যত তাড়াতাড়ি আসবেন, অঙ্গটাকে বাঁচানোর চান্স অনেক বেশি হয়ে যায়। বেশ। এইরকম যেরকম ডায়াবেটিক ফুড এরকম হচ্ছে, আলসার হচ্ছে বা গ্যাংগ্রিন হচ্ছে, এরকম কি আরো অন্যান্য অর্গানে হতে পারে বা হাতে, নখে? হতে হাত- পারে, হতে কিন্তু পারে। অনেক রেয়ারলি হয়। হুম। মানে যদি 10টা ডায়াবেটিক ফুড দেখেন, তাহলে হয়তো একটা হাতে গ্যাংগ্রিন হবে, ভেরি রেয়ার। আর ওটা আলাদা কারণ থাকে ওগুলো। বেশ। পাটা ইজ বাই ফার দ্য মোস্ট কমন অর্গান। এবং এই উন্ডের কেয়ারটা কিভাবে করব? কিছু না, পরিষ্কার রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এটা খুব কমন মিসকনসেপশন আমাদের, যে ঘা হলে বা ক্রনিক নন হিলিং আলসার, যেটা আমি কিছুক্ষণ আগেই আমাদের একজন শ্রোতা মেসেজ করেছে, জল লাগাতে দেবো না, হুম। সম্পূর্ণ ভুল। সাবান জল দিয়ে পরিষ্কার করুন। পুকুরে চান করতে যাবেন না তা বলে, রানিং ওয়াটারে সাবান জল দিয়ে পরিষ্কার রাখো। তাতে কি হয় বলুন তো? ব্যাকটেরিয়াল লোডটা কমে। ব্যাকটেরিয়াল লোডটা কমলে ইনফেকশনের চান্সটা কম হয়। রোজ চান করবেন, সাবান জল লাগিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করবেন, বেরিয়ে আসবেন, ড্রাই করবেন, ড্রেসিং করবেন। ডাক্তারবাবু যে মলম দিচ্ছে তাতে ড্রেসিং করবে। তাতে কি হয় বলুন তো? ইনফেকশন ফ্লেয়ার আপ অ্যান্ড লিডিং টু গ্যাংগ্রিন, এই চান্সটা অনেক কমে যায়।
এবং ইন্টারনালিও ব্লাড সুগার লেভেলটা কম করার চেষ্টা করবেন। দ্যাট ইজ তো গোজ উইদাউট সেইং। হ্যাঁ, মানে সেটার সেটা থাকলে তো হ্যাঁ, সেটা না থাকলে তো থাকলে মানে তো যাই আর করুন ডায়াবেটিক ফুডের won't work. কথাতেই আমরা হ্যাঁ। আসবো না। হ্যাঁ। আচ্ছা, কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে পাটা কেটে গেছে এবং ডায়াবেটিক, এই কাটা থেকে আপনি বলছিলেন যে এগুলো থেকে হয় আস্তে আস্তে, হুম। তো যখন দেখছি যে পাটা কেটে গেছে এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যেতে পারছি না, সেই পরিস্থিতি নেই, সেই মুহূর্তে কি করা উচিত আমাদের? প্রথমে দেখবেন কি দিয়ে কাটলো। যদি কোনো ফরেন অবজেক্ট দিয়ে লোহা লক্কর দিয়ে ইমিডিয়েটলি ওটাকে টিটেনাস নেবেন। পাটাকে ভালো করে সাবান জল দিয়ে ধুকবেন। দেখবেন আমাদের এখানে একটা অন্য প্রসঙ্গে বলি, যখন কুকুরের কামড় হয় তখন আমরা ডাক্তাররা কি বলি? ইমিডিয়েটলি জলের তলায় সাবান দিয়ে ধোবেন। হুম। সেম লজিক হি অ্যাপ্লাইজ। যেই পা কাটলো ইমিডিয়েটলি কি জিনিস দিয়ে কেটেছে দেখতে পাচ্ছেন না, ইমিডিয়েটলি সাবান জল দিয়ে পাটাকে ভালো করে ধুয়ে একটা ডেটল বা স্যাভলন লাগিয়ে ভালো করে ওটা ব্যান্ডেজ করে ডাক্তারের কাছে নেক্সট দিন চলে যাবেন। ডোন্ট ওয়েস্ট টাইম। বাট প্রাইমারি পরিষ্কারটা অবশ্যই করবেন। কল্যাণী দাস আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন করেছেন, বলছেন পায়ের নিচে দু জায়গাতেই কড়া পড়েছে হুম। এবং দু পায়ে খুব ব্যথা। বাজারে যে কর্ন ক্যাপ পাওয়া যায় সেটা কি কাজ করবে? যদিও খবরদার আজকে ডায়াবেটিক ফুড নয় হ্যাঁ, এটা। এটা খুব খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা খবরদার লাগাবেন না। আপনি কর্ন ক্যাপটা উল্টে দেখবেন তো কি কেমিক্যাল আছে ওতে। ওটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ওটা একটা অ্যাসিড। তো অ্যাসিডটা কি করে আপনার চামড়াটাকে পুড়িয়ে দেয়। আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে এত কর্ন ক্যাপ লাগিয়েছে যে কর্নটা তো বেরিয়েইছে, পাশের পুরো চামড়াগুলো পুড়ে গেছে। তো কর্ন ক্যাপ ইজ নট এ সলিউশন ফর আলসার, স্পেসিফিক্যালি ডায়াবেটিসদের জন্য। মানে যে ডায়াবেটিকদের কর্ন আছে ওটা হচ্ছে প্রি আলসার স্টেজ বলি। মানে কর্নটা ফেটে আলসারটা হবে। ওটা খবরদার কর্ন ক্যাপ লাগাবেন না। পারলে পেডিকুলিস্ট কাছে যান বা কোনো মেডিকেল পেডিকুলিস্ট যে সুন্দর করে কর্নটাকে চেঁচে দিয়ে আপনাকে অফলোডিং করে দেয়। মানে কি, স্পেশাল জুতো পাওয়া যায় যেগুলোকে এমনভাবে গর্ত করে দেওয়া হয় যাতে কর্নটা প্রেশার না পড়ে, এবং প্রেশারটা না পড়লে আস্তে আস্তে কর্নটা আপনার আপ শুকিয়ে যাবে। অ্যাসিড খবরদার লাগাবেন না। বেশ। এই যে ডায়াবেটিক ফুড, এটা প্রিভেন্ট করার কি উপায় আছে যাতে নাই হয়? ডায়াবেটিক হবেন না, এবং পাটাকে যত্নে রাখবেন। কারেক্ট না? ডায়াবেটিক ফুড, তাই তো? ডায়াবেটিসটা না থাকলেই তো হলো। ঠিক। প্রাইমারি উদ্দেশ্য কি? ডায়াবেটিসটা হতে দেবেন না। তাহলেই ডায়াবেটিক ফুড হবে না। ঠিক। আচ্ছা, এই যে পায়ের যখন কোনো ইনফেকশন হচ্ছে ডায়াবেটিস থেকে, সেই ক্ষেত্রে যে বাড়িতে ধরুন ডাক্তারবাবুরা যে বলেন যে বাড়িতে একটু পরিষ্কার করে নিতে, তাতে অনেকের না কনফিউশন থাকে যে গরম জল দিয়ে করব না নরমাল জল দিয়ে করব, মানে ঠান্ডা জল দিয়ে, নাকি কোনো ওষুধ দিয়ে করব, মানে নরমাল স্যালাইন দিয়ে, কি So, দিয়ে করব? এই প্রশ্নটা খুব রেলিভেন্ট, এবং আমি আজকেই বলি, আজকেই আমার কাছে একজন পেশেন্ট এসেছিল, গরম জলে পা ধুয়েছে, ধুয়ে পায়ে ফোস্কা পড়ে গেছে। নিউরোপ্যাথি, বুঝতে পারেননি। কাজের লোকটা খুব গরম জল দিয়েছে, পাটা পুড়ে গেছে। তো নেভার ইউজ ওয়ার্ম ওয়াটার অর কোল্ড ওয়াটার, ইউজ রুম টেম্পারেচার ওয়াটার। হাত দিয়ে দেখে নেবেন, দেখে পাটাকে সুন্দর সাবান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবেন। নেভার ইউজ ওয়ার্ম অর কোল্ড ওয়াটার। এরকম হয়েছে শীতকালে, শীতের দেশের লোক আগুনে পা পোহাচ্ছে, বুঝতে পারেননি, পাটা পুড়ে গেল। বেশ। আচ্ছা, ডায়াবেটিস হলেই কি ডায়াবেটিক ফুড হওয়ার সম্ভাবনা থাকে? ইয়েস, মানে চান্স অন্য থাকে কোনো কিন্তু ক্ষেত্রে? সিওরিটি নয়। হুম। আর তাহলে এটা কি হেরিডিটারি? ডায়াবেটিস ইজ হেরিডিটি, ইট রানস ইন দ্য ফ্যামিলি। মানে ডিরেক্ট জেনেটিক কোরিলেশন না থাকলেও এটা দেখা গেছে যে ফ্যামিলিয়াল কোরিলেশন আছে। মানে আমার বাবার হলে আমার হওয়ার চান্স বেশি, কিন্তু তার সঙ্গে লাইফস্টাইলের ইয়েও আছে। যে আপনি যদি উচ্ছৃঙ্খল লাইফস্টাইল করেন, চিনি খাচ্ছেন, হাই ক্যালোরি ফুড খাচ্ছেন, নো এক্সারসাইজ, স্মোকিং করছেন, ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি। আমাদের আরো একটা ফেসবুক লাইভের প্রশ্ন আছে শুভেন্দু চ্যাটার্জি, তিনি বলছেন, স্যার আই এম হ্যাভিং ট্রিংলিং ফিলিং ইন মাই লেফট লেগ আফটার ট্রিটমেন্ট অফ sacroiliac low back pain, which have I recover after treatment and physiotherapy, but sir tingling feeling in left leg continue, no sugar at all, age এটা 70. স্পাইন থেকে হচ্ছে, এটা ডায়াবেটিস নয়। ওনার যিনি স্পাইনে ডাক্তারবাবু আছে ওনাকে যেতে বলুন, উনি ট্রিটমেন্ট করবেন, এটা কমে যাবে। এটা ডায়াবেটিক ফুড নয়। বেশ। আর ব্লাড সুগার কন্ট্রোল করা সামগ্রিকভাবেই কেন গুরুত্বপূর্ণ? দেখুন, যত বেশি ব্লাড সুগার হবে, যেটা আমি বললাম যে যে ব্লকেজ গুলো হচ্ছে, ভেসেল কেন হয়, গ্লাইকোসাইলেশন অফ হিমোগ্লোবিন, ওই প্লাক বলি যেগুলো আমরা, ওই গ্লাইকোসাইলেশন হয়ে প্লাক গুলো আস্তে আস্তে ডিপোজিট করতে আরম্ভ করে আমাদের আর্টারিগুলোতে। যার যত সুগার কন্ট্রোল বেটার হবে, তত এই গ্লাইকোসাইলেশন অফ টিস্যুস অ্যান্ড অক্সিডেশন অফ টিস্যুসটা কম হবে, প্লাক ফর্মেশন কম হবে। তাই দেখবেন যাদের সুন্দর সুগার কন্ট্রোল, তারা 15-20 বছর পরেও দেখবেন ডায়াবেটিক ফুডের সিমটম সেরকম কিছু নেই। আর অনেক লোকের 6 বছরও হয়ে যাচ্ছে। কিছুটা ফ্যামিলিয়াল, অনেকটা কিন্তু সুগার কন্ট্রোলের উপর ডিপেন্ড করে। বেশ। আচ্ছা, এই যে ডায়াবেটিক ফুডের জন্য আপনি যত্ন নেওয়ার কথাও বলছিলেন, তো শীতকালে বিশেষ করে ডায়াবেটিক ফুড বা যারা পায়ের যন্ত্র নেন, তারা কি মোজা পরে ঘুমাতে পারেন?
না, আই ডোন্ট থিঙ্ক মোজা পরে ঘুমাবার কোনো স্পেশাল নেই। মোজা পরে আপনি বাইরে যেতে পারেন, কিন্তু মোজা পরে ঘুমোবেন না। পাটাকে তো ব্রিথ করতে দিতে হবে, ওটা তো লিভিং টিস্যু। সারাক্ষণ মোজা পরে থাকলে তো পায়ে যে পার্সপিরেশন, যে আহ, ঘাম, সেগুলোকে তো একটু হাইজিনের জন্য দরকার। শোয়ার সময় দরকার নেই আপনার। আচ্ছা, অনেক ক্ষেত্রে তো আমরা শুনি যে আ মা সবুজ মাঠে খালি পায়ে হাঁটাটা হুম, খুব ভালো। একদম ঠিক। তো আপনি বলছেন কিন্তু আপনি বলছেন জুতো পরেই হাঁটতে না, বেশিরভাগ দেখুন, টাইমে। দুটো দুটো আলাদা পয়েন্ট। সবুজ মাঠে খালি পায়ে হাঁটা ডেফিনেটলি ইজ বেনিফিশিয়াল, বাট সেরকম মাঠ হতে হবে যেখানে কঙ্কর নেই, ভাঁড়ের টুকরো নেই, কাঁচের টুকরো নেই। মানে আমাদের পাটা কিন্তু অলওয়েজ বেস্ট ইফ ইউ ওয়াক অন স্যান্ড, সফট ক্লে বা গ্রাস। পাটা তৈরি হয়েছে ওই জন্য, কংক্রিটে হাঁটার জন্য কিন্তু আমাদের পা তৈরি হয়নি। এটা তো মানুষের আবিষ্কার, লাস্ট 100 বছরে কংক্রিট তৈরি হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সিভিলাইজেশন এত আরবানাইজড হয়ে গেছে যে এখন রাস্তায় হাঁটতেই পারবে না খালি পায়ে আপনি। তাদেরকে এত রকমের জিনিস পড়ে আছে, দুদিনের মধ্যেই পাটা বড় হয়ে যাবে। এই অ্যাডভাইজেবল বাট প্র্যাকটিক্যাল নয়। একেবারেই তাই, ওই এবং ঘাসে ওটা হাঁটা, কমফোর্টেবলও লাগে। হ্যাঁ, ঘাসে হাঁটলে, বালিতে খুব ভালো হাঁটলে লাগে। খুব ভালো লাগে। ইট ইজ ইন্ডিকেটেড বা রেকমেন্ডেড, বাট কতটা প্র্যাকটিক্যাল আই ডোন্ট নো। নখ কাটা এবং ফুড হাইজিন মেইনটেইন করা খুব এটা কতটা ইম্পর্টেন্ট, যুক্তিযুক্ত? খুব ইম্পর্টেন্ট। দেখুন, নখ কাটাটা একটা আর্ট। অনেকে দেখবেন এই ভেতরে ঢুকিয়ে নখ কাটছে। ডোন্ট ডু দ্যাট। এবং কিরম ভাবে নখ হ্যাঁ, কাটবে? নখটা গোল করে কাটবেন না, স্ট্রেট কাটুন। তাহলে কি হয়, বেশি ভেতরে কাটতে গিয়ে অনেক সময় নখকুনির জন্য ওখানে এটা কাট হয়ে গেল, নখকুনি হয়ে গেল। বা ডায়াবেটিক পেশেন্টদের নখ কাটতে গিয়ে বুঝতে পারলো না, কারণ ব্যথা নেই, চামড়া কেটে দিল, ইনফেকশন হয়ে গেল। তো নখ সবসময় সোজা কাটবেন, নখকে ঘুরিয়ে কাটবেন না। এবং বয়স্ক লোকেরা দেখেছি নখ কাটতেই পারেন না, তাদের কাছে দেখবেন স্পেশালিস্ট নখ কাটার লোক পাওয়া যায়, বা আমাদের পেডিকুরিস্ট পাওয়া যায়, তাদেরকে এসে বলবেন, তারা কেটে দেবে। খুব শক্ত হয়ে যায় নখগুলো। শক্ত মোটা কাটতেই চায় নেল কাটার দিয়ে, ওদের স্পেশাল ইনস্ট্রুমেন্টস দরকার পড়ে। একেবারেই তাই। একটা প্রশ্নে যাই। লিখছেন শিপ্রা কারার, মলিকপাড়া, বেতর, হাওড়া থেকে। লিখছেন যে আমি খুব হাঁটি, যানবাহন খুব কম ব্যবহার করি বেশ কয়েক বছর ধরে। যদিও খুব কমই, মাঝে মাঝে আ দুটো পায়ের যেকোনো জায়গা শিরা আটকে যায়। কেমন একটা যন্ত্রণা হয়। কয়েক সেকেন্ড থাকে, তারপর নিজে থেকেই ঠিক হয়ে যায়। এটা কি ভয়ের কিছু আছে? না, আমার তো যেটা শুনে মনে হলো ডায়াবেটিক নন। কাজেই দেখুন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো আমাদের শরীরটা তো যন্ত্র, একটু তো আওয়াজ করবেই। তা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো যেটা করছেন করে যান, হাঁটছেন আপনি, ভেরি গুড। প্লিজ ক্যারি অন। বেশ। মৃত্যুঞ্জয় দে কসবা থেকে লিখছেন, আমার সুগার ফাস্টিং 99, পিপি 108, এইচবিএ1সি 5.9। ডক্টর বলছেন প্রি ডায়াবেটিক, বয়স 72 ইয়ার্স, ওজন 46 কেজি। 46 কেজি থেকে 43.5 কেজিস হয়েছে। কিভাবে সুগার নরমালে আনবো? দেখুন, আপনার সুগার তো ঠিকই আছে। মানে আপনি এই বয়সে আপনার যে এই সুগার, তো ভাগ্যবান আপনি যে এই বয়সে তো এত ভালো হেলথ। অনেকটাই কন্ট্রোলে। হ্যাঁ, ভেরি নাইস। তো ডোন্ট ওয়ারি। আপনি যা করছেন সেটাই করে যান। সুগারটা আপনার এরকমই কন্ট্রোলে থাকবে। আই এম সিওর কিছুই হবে না আপনার। আপনার কাছে প্রশ্ন সরাসরি চলে যাব যে আপনি তো এত পেশেন্ট দেখেন ডায়াবেটিক ফুড হুম, নিয়ে যারা আপনার হুম। কাছে আসে, এসেই একদম কমন প্রবলেম বা কমন প্রশ্ন কি থাকে আপনার কাছে যাদের ডায়াবেটিক ফুড হয়েছে? দেখুন, ডায়াবেটিক ফুডের সবচেয়ে কমন প্রেজেন্টেশন, মানে আমার কাছে কি নিয়ে আসে? আমার কাছে জেনারেলি বেশ শেষ সীমাতেই আসে। কমনলি আমার কাছে মোটামুটি ডায়াবেটিক ফুড আলসার নিয়ে আসে। যে ডাক্তারবাবু, এই যে একটা ঘা হয়ে গেছে, অনেক জায়গায় দেখালাম, অনেক ড্রেসিং করলাম, কিছুতেই ঠিক হচ্ছে না। এবার কি করব বলুন? তো এই পেশেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। এবং তখন এই পেশেন্টগুলোকে সেরমভাবে সংবেদনশীলভাবে ম্যানেজ করতে হয় যে কিছু লোকের অপারেশন লাগে, কিছু লোকের লাগে না, কিছু লোকের ড্রেসিং লাগে, কিছু লোকের স্পেশাল ফুটওয়্যার লাগে। তো এইসব পেশেন্টগুলোকে এই বোঝাতে হয়। কমন প্রশ্ন হচ্ছে, আমি ঠিক কি করে হবো? এটা তো কাটতে হবে না তো আঙুলটা? তো মানে কাটাটা নিয়ে ভয় থাকে। হ্যাঁ, তো হুম। কাটাটা নিয়ে ভয় থাকা স্বাভাবিক। আমার পা হলে আমিও ভয় করতাম। কিন্তু জেনারেলি ১০ জনের মধ্যে ৮ জনের লাগে না। হয়তো ১-২ জনের খুব শেষ সীমায় আমার কাছে আসে। বাট মেজরিটি ক্ষেত্রে আলসার নিয়ে প্রেজেন্ট করাটা আমার কাছে খুব কমন। বেশ। যাদের ডায়াবেটিক ফুড হয় বা তাদের সার্জারির প্রয়োজন হয় ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে, তারপরে তারা কিভাবে পাটাকে যত্নে রাখবে যাতে আর না হয়? দেখুন, প্রাইমারিলি এই যে কারণটা হলো এই সুগার কন্ট্রোল থেকেই আল্টিমেটলি শুরু হয়। সুগার কন্ট্রোলটা খারাপ হলো, পায়ে একটা ক্ষত হলো, ইনফেকশন হলো, করে ওটা ফ্লেয়ার আপ করলো। করে এটা পুঁজ বেরোচ্ছে, একটা বিচ্ছিরি ব্যাপার। তো অপারেশন করে ওই ডেড টিস্যুগুলোকে বের করা, অ্যান্টিবায়োটিক দেওয়া, সুগার কন্ট্রোল করে আল্টিমেটলি যখন ঘাটা শুকোয়, বেস্ট ওয়ে, সবচেয়ে ভালো উপায় যাতে রিকারেন্স না হয়, ওই যেটা বললাম, ফুড কেয়ার এবং সুগার কন্ট্রোল। এই দুটো যদি করতে পারেন, হুম। দেখবেন আপনি সুস্থ থাকবেন। মানে পাটা সুস্থ থাকবে আপনার। বেশ। সার্জারির পরেও সেই জায়গা থেকে কি আরো ইনফেকশন বাড়তে পারে? না, সার্জারি পরে শুকিয়ে গেলে কেন বাড়বে? কিন্তু আমি যেটা আমার ব্যক্তিগত হিসেবে আমি দেখেছি, আমার কাছে অনেক বছর ধরে কিছু পেশেন্ট আসে। হয়তো এলো, পায়েটা আলসার নিয়ে ঠিক হয়ে গেল, এবং আজকেই এসছিলেন। ৬-৮ মাস আগে, ১ বছর আগে ঠিক হয়ে গেছিলেন। বাড়িতে একটা আ একটা
ফ্যামিলি ইভেন্ট হয়, একটু অবহেলা করেন, করে আবার একটা আলসার নিয়ে এসছে। হুম। তো সেম জায়গাতেই মানে কি হয়, একবার লোকে সেরে গেলে তখন লোকে তখন ভুলে যায়। এই এই ডিসিপ্লিনটা মেনটেন করা খুব ডিফিকাল্ট, জানেন তো? মানুষের পক্ষে ডিসিপ্লিন মেনটেন করা ডিফিকাল্ট বছরের পর বছর। তাই ওই 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর পরে এই পেশেন্টগুলো ফিরে আসে। ফিরে এসে বলে, "ডাক্তারবাবু খুব ভুল হয়ে গেছে, কি করব?" হুম। আচ্ছা, আমরা যারা ডায়াবেটিস নিয়ে অ্যাওয়্যার নই বা আমাদের ডায়াবেটিক ফুট আছে কিনা জানি না এবং বিভিন্ন সেলুন বা পার্লারে পেডিকিউর হুম, করাচ্ছি, তারা কি কসমেটিক্স ইউজ করছে আমরা তো জানি না। কারেক্ট, সেটা কি কখনো হার্মফুল হতে পারে? একটু কেয়ারফুল থাকবেন। কারণ দেখুন এখন আমাদের দেশে কোয়ালিটি কন্ট্রোল ইজ এ ইস্যু। হ্যাঁ, এটা কিন্তু আমরা সবাই মানি। যে কোথায় যাচ্ছেন, কি ইউজ হচ্ছেন, বোতলটা কোন কোম্পানি, তার মধ্যে কি আছে আপনি জানেন না। তাই না? তো এবং হয়তো ৫ জনেরটাই ইউজ করেছে, হ্যাঁ, সেটা ইউ আবার ইউজ নেভার নো। করছে। কাজে একটু কেয়ারফুলি যাবেন। ওয়ার্ড অফ মাউথ এর রেফারেন্স নিয়ে যাবেন যেখানে যাচ্ছেন, যাতে সঠিক জিনিস ইউজ হয়, মানে ডিসপোজেবল জিনিস যাতে ইউজ ডিসপোজেবল, হয়। একটু হাইজিন মেইনটেইন করা, জিনিসটা একটু ভালো জিনিস দিল। খুব সস্তায় দিচ্ছে, একটু সাসপিশিয়াস হবেন যে এত সস্তায় দিচ্ছে কেন? কাজেই নিজের সেন্সটা একটু মানে হুম, হুম, এলার্ট রাখবেন, আর হুম, কিছু না। হুম। বেশ। প্রশ্ন রয়েছে। অসীম সেন প্রশ্ন করছে ফেসবুক লাইভে। একেবারেই। আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। আপনাদেরও ডাক্তারবাবুকে নমস্কার নেবেন। আমার সুগার নেই, কিন্তু কিছুদিন হলো আমার পায়ের নিচে শুধু মনে হয় ধুলো পড়ে আছে। পায়ে ২ জায়গায় কড়াও পড়েছে। আমার কি করা উচিত যদি ডাক্তারবাবু বলে দেন? দেখুন, কড়া পড়ছে মানে পায়ের উপর, পায়ের সেই জায়গাগুলোতে এক্সেস প্রেশার পড়ছে। মোস্ট কমনলি কড়া পড়ার কারণ হচ্ছে মানে ইনকারেক্ট ফুটওয়্যার। তো সেই ইনকারেক্ট ফুটওয়্যারটাকে ১ম এ কারেক্ট করুন। আপনি কোনো নিয়ার বাই ডাক্তারবাবুর কাছে যান, যারা এটলিস্ট কনটাকে আইডেন্টিফাই করে অফলোডিং ফুটওয়্যার বানিয়ে দেবে। কনটাকে এটলিস্ট মেডিকেল পেডিকিউর করে ওটাকে ভালো করে শেভ অফ করে দেবে। অ্যান্ড সিন্স ইউ আর নট এ ডায়াবেটিক, চিন্তার কিছু ব্যাপার নেই। এটা খুবই কমন ব্যাপার। অনেক লোকের হয়, সেরে যাবে। একটা স্মল ইনজুরি পায়ের এবং একটা আলসার, সেটা কিভাবে বুঝবে কোনো ডায়াবেটিক পেশেন্ট যে না, এটা আমার একটা খুব ছোট্ট ইনজুরি হয়েছে নাকি এটা আলসার হয়েছে? আলসার ক্রনিক মানে আজকে হয়নি, অনেক, অনেক সপ্তাহ, মাস ধরে হয়েছে। ইনজুরি হচ্ছে অ্যাকিউট, যে কালকে হয়েছে ডাক্তারবাবু, এই যে কেটে গেল। খুব ইজি টু আইডেন্টিফাই। আচ্ছা, এই যে আপনি তো স্পোর্টস শুর কথা বলছিলেন এবং যারা ধরুন সকালে হাঁটছে মানে ব্রিস্ক ওয়ার্ক করছে বা দৌড়াচ্ছে, আ তারাও কি এই একই ধরনের জুতো পরবে এবং রেগুলার হাঁটার জন্য মানে অফিস যাওয়া বা নিত্য প্রয়োজনীয় কোনো কাজে যাওয়া, সেই ক্ষেত্রেও কি একই জুতো তারা ব্যবহার করবে? না দেখুন, আমি যেটা বলি ২ জোড়া জুতো রাখবেন। হুম। চটি পরে দৌড়াতে যাবেন না, বা চটি পরে বা স্যান্ডেল পরে ওয়াক করতে যাবেন না। আনলেস আপনি এমনি হাওয়া লাগাতে বেরিয়েছেন। যদি সত্যি এক্সারসাইজ এর জন্য বেরোন, স্পোর্টস শু পরবেন। ওয়াকিং শু একটা আলাদা রাখবেন। আর যে অফিসিয়াল শু একটা আলাদা রাখবেন। আমি পার্সোনালি বলি, অনেক কাল হয়েছে আমি ফরমাল শু পরা বন্ধ করে দিয়েছি। আমি কালো রঙের স্নিকার পরি। বিকজ ইট ইস ভেরি কমফোর্টেবল। তো যাদের পক্ষে সম্ভব কালো রঙের স্নিকার পরা টু ওয়ার্ক, প্লিজ, তাদের কাছে সম্ভব নয় তো কিছু করার নেই, ফরমাল শু পরতে হবে। বাট স্নিকার্স আর বেস্ট বিকজ দে আর ফিজিওলজিক্যালি মোর অ্যালাইন টু দ্য শেপ অফ ইউর ফুট। মানে পায়ের যে শেপটা আর স্নিকারের শেপটা অনেকটা মেলে। মানে ফরমাল শু দেখবেন কারো ছুচলো মুখ, কারোর চ্যাপ্টা, বিভিন্ন কারোর ডিজাইন। শার্প। আর ইন্ডিয়ান ফুট খুব ব্রড হয় দেখবেন। আমাদের পা ইউরোপিয়ান পা নয়। ইউরোপিয়ান পারা লম্বা এবং সরু হয়। আমাদের পাগুলো স্কোয়ার শেপেড হয়। যেটা আমরা বলি পাঞ্জা চওড়া হ্যাঁ, আরকি। পাঞ্জা চওড়া। তো সেই ফুটগুলো যদি যখন ওই ইউরোপিয়ান জুতোর দোকানে গিয়ে মানে ইউরোপিয়ান কোম্পানির জুতো যখন ঢোকাচ্ছেন পায়ে, তখন আটকে যাবে, ব্যথা করবে। সো আই উড প্রেফার ওয়্যারিং স্নিকার্স। যারা পড়তে পারেন খুব ভালো, পড়তে যারা পারছেন না তো কিছু করার নেই। একেবারে। একটা ভীষণ অন্যরকম প্রশ্ন আছে। যারা মেডিকেল পড়ছে, হুম, এমবিবিএস হুম, পড়ছে, পরবর্তীকালে স্পেশালাইজেশন হিসেবে এই ডায়াবেটিক ফুড, হুম। ডায়াবেটিস এটা চুজ করবে বা বুঝতে পারবে কি করে? দেখুন, যে ৩ টে জিনিস হয়। আ জব, আ ক্যারিয়ার অ্যান্ড কলিং। তো মেডিকেল যখন আমি পড়ি, মেডিকেল আমি ইঞ্জিনিয়ারিং এ জয়েন দিয়েছিলাম। আমি যাইনি। আমি বলেছিলাম মেডিকেলই পড়বো। মেডিকেল পড়ার পরে হঠাৎ করে ফুট অ্যান্ড অ্যাঙ্কেল নিয়ে কেন গেলাম? বিকজ আই গ্র্যাজুয়ালি মানে আন্ডারস্টুড কি এটা আমার করতে ভালো লাগে। এটার কোনো ট্রিটমেন্ট নেই সেরকম, সায়েন্টিফিক ট্রিটমেন্ট হয় না আমাদের দেশে। খুব আন্ডার সার্ভড এরিয়া। তো আমার আস্তে, আস্তে ওখানে আই মাইগ্রেটেড টু ফুট অ্যান্ড অ্যাঙ্কেল। আমি অবশ্য মানে একজন কোয়ালিফাইড অর্থোপেডিক সার্জন, তারপরে ফুট অ্যান্ড অ্যাঙ্কেলে গেছি। তো আমাদের মতো যারা জুনিয়ররা অর্থোপেডিক্স করেছে বা বিভিন্ন কলিং থেকে ফুট অ্যান্ড অ্যাঙ্কেল নিয়ে করতে চায়, তাদের জন্য রাস্তা আছে। ওরা নিজেরাই বুঝতে পারবে। কাজ করতে, করতে ইন্টারেস্ট গ্রো করবে। বেশ। ঠিক। আচ্ছা, অফলোডিং কি? অফলোডিং হচ্ছে গর্ত। বাংলা ভাষায় গর্ত। মানে প্রেশারটাকে অফলোডিং, মানে পুরো কথাটা হচ্ছে প্রেশার অফলোডিং। প্রেশার পড়ে করা হয়, এক্ষুনি আগে বললাম। আমি যদি প্রেশারটাকে সরিয়ে নিই, কড়াটা আস্তে, 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 আস্তে ডেড স্কিনটা আপনি আপ ঝরে পড়ে যাবে। অফলোডিং মানে জুতোর শুকতলায় একটা গর্ত। বেশ। মেসেজ রয়েছে কসবা থেকে বলছেন, নাম লেখেননি। ডায়াবেটিস রয়েছে, লাস্ট ১ বছর ধরে মেডিসিন চলছে। বয়স ৪২ বছর। ডান এবং বাঁ পায়ে ব্যথা হয় প্রায় হাঁটুর তলা থেকে। রাত্রে
স্লিপ ডিস্টার্বড হয়, হাঁটছেন, হালকা এক্সারসাইজও করছেন, কি করলে ভালো ফল পাওয়া যেতে পারে? দেখুন ডায়াবেটিক ফুড নয় এটা, এটা কোনো একটা নি ডিরেঞ্জমেন্ট, কোনো একটা ইস্যু থেকে, মেকানিক্যাল ইস্যু থেকে হচ্ছে। কাউকে একটা এক্সামিন করে দেখতে হবে। ওনার আশেপাশে বাড়ির পাশে যিনি ডাক্তারবাবু আছেন ডায়াবেটিক মানে অর্থোপেডিক ডাক্তারবাবু, তাকে দেখাতে বলুন, আমি শিওর উনি একটা ডায়াগনোসিস করতে পারবেন। বাট ডায়াবেটিক ফুড নয় এটা। নিউরোপ্যাথিক আলসার এবং ইসকেমিক আলসার এর পার্থক্যটা কি? ও ভেরি গুড কোয়েশ্চেন। সেলফ এক্সপ্লেনেটরি। নিউরোপ্যাথিক আলসার মানে সেন্স নেই, বারবার চোট লেগে 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 চামড়াটা পচে গিয়ে খুলে পড়ে গেছে, নিউরোপ্যাথিক আলসার। ইসকেমিক আলসার মানে কি, ব্লাড সাপ্লাই নেই, আস্তে আস্তে চামড়াটা মরে গিয়ে খসে গেছে। সো ইসকেমিক আলসার মোস্টলি এগিয়ে যায় গ্যাংগ্রিনে, নিউরোপ্যাথিক আলসার মোস্টলি হয়ে যায় ক্রনিক ডায়াবেটিক আলসারগুলো। দুটো প্যাথোলজি ডিফারেন্ট, বাট ডায়াবেটিসে দুটোই জিনিসই খুব কমনলি হয়। আচ্ছা, ডায়াবেটিক ফুড আলসারটা হিল হতে তো দেরি হয় কেন? এর তার- প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে ওই যে বললাম, আপনার সেন্স নেই, কারণ ওই ওই আলসারটার উপরে আপনি হেঁটে চলেছেন, রাত্রিবেলা ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছেন ওটার উপর হেঁটে, সকালবেলা কেউ দরজায় বেল দিয়ে চটিটা না পরে দৌড়ে চলে গিয়ে দরজাটা খুললেন, কারণ আপনার যেহেতু ব্যথা নেই আপনি তো কিছু বুঝতে পারছেন না। আর যেই যতবার হাঁটছেন ওই চামড়াটা থেতলে যাচ্ছে, থেতলে গিয়ে আস্তে আস্তে আবার ব্লিডিং হচ্ছে, ওই আলসারটা আবার চাগিয়ে উঠছে। বেশ। আর কোনো অংশ যখন আপনি যেটা বলছিলেন মৃত কোষ যখন হয়ে যায়, কালো হয়ে যায় সেই অংশটা। তো সেই অংশটার থেকে মানে সেই অংশটা কেটে যদি বাদ দেওয়া হয়, হুম, তো সেই অংশটা কি পরবর্তীকালে মানে সেই অংশটা থেকে আরো ছড়িয়ে যাওয়ার হুম। কোনো ভেরি গুড সম্ভাবনা কোয়েশ্চেন। থাকে? দেখুন আমার কাছে এককালে বলবো 5-6 বছর আগে, আমি কেন বলছি এটা বুঝুন, অনেক অনেক পেশেন্ট আসতেন যে আঙুলে কালো পড়তে আরম্ভ করেছে, পাটা ঠান্ডা, পায়ে হাত দিয়ে কোনো পালস পাওয়া যাচ্ছে না। তারপরে যেটা বললেন ডপলার করা হয়, দেখলাম যে হাঁটুর তলা থেকে ব্লাড সাপ্লাই নেই বললেই চলে, চুঁয়ে চুঁয়ে রক্ত আসছে। তার জন্য ফার্দেস্ট অঙ্গ যেটা বুড়ো আঙুল বা ছোট আঙুলগুলোতে কালো পড়তে আরম্ভ করেছে। এবার যথারীতি কেটে দিতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে কেটে দিলে তো শুকোবে না। কেন? কারণ ব্লাড সাপ্লাই তো এমনিতেও নেই, শুকোবে কি করে? তো এই পেশেন্টগুলোর কি হতো আগেকার দিনে, আঙুল কাটা যেত, 6 মাস পরে শুকোতো না, আবার কালো পড়তো, পা কাটা যেত, পায়ের উপরে কাটা যেত, এরকম করে ইনস্টলমেন্টে কাটা যেত। অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাচ্ছে না, কমপ্লিটলি ব্লকড, স্টেন্ট বসানো যাচ্ছে না, খুব মুশকিল। কিন্তু লাস্ট 2-3 বছর ধরে আমাদের দেশে এই প্রযুক্তি এসছে, এখন স্টেম সেলস বলি আমরা, মেসেনকাইমাল স্টেম সেলস, যেগুলো কাফ মাসেলে ইনজেক্ট করলে আস্তে আস্তে নিওভাস্কুলারাইজেশন বা কোলাটারাল সার্কুলেশন ডেভেলপ করে। তাতে আমরা এখন যেটা করি, ওই আঙুল কাটা বা বুড়ো আঙুল কাটার পরে আমরা ওই ইনজেকশনটা দিলে ওইটা আর এগোবে না, মানে এই জীবনের মতো ওটা থেমে গেল। তো এই একটা প্রযুক্তি নতুন এসছে এবং আমি অনেক পেশেন্টদের ইউজ করেছি, সারা ভারতবর্ষে ইউজ হচ্ছে। যেই পেশেন্টগুলো অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে না বা স্টেন্টিং করা যাবে না কারণ কমপ্লিটলি ব্লক, সেই পেশেন্টগুলো কোথায় যাবে? তখন তারা তো দিশাহারা হয়ে যায়, ডাক্তারবাবু আপনি বলছেন আঙুল কালো পড়েছে কিন্তু বলছেন হাঁটু থেকে কাটবেন, এটা কি করে হয়? তো এইটা লোককে বুঝিয়ে ওঠা যেত না। কিন্তু এখন এই প্রযুক্তিতে আসতে অনেক লোকের পা বাঁচানো সম্ভব হচ্ছে। বেশ। আ পেশেন্টের পায়ে কোনো পেশেন্টের পায়ে হয়তো দেখা যায় খুব ছোট, ছোট অনেকগুলো কাটা। হুম। কিন্তু কোনো পেইন নেই। সেক্ষেত্রে সে কি করবে? পেন নেই মানে দেখুন, প্রথমে দেখতে হবে কাটাটা কিসের জন্য হচ্ছে, মানে এটা কি আলসার না কোনো ইনজুরির জন্য হচ্ছে। কোনো ইনজুরি হলে অবভিয়াসলি 2-3 দিন 5 দিন 10 দিন রেস্ট দিলে শুকিয়ে যাবে। যদি হুম। আলসার হয় তাহলে তো সেরকমভাবে ট্রিটমেন্ট নিতে হবে, নিউরোপ্যাথিক আলসার কিনা বা ইসকেমিক আলসার কিনা, কারণটা কি, কারণটা জানলে তবে তো ট্রিটমেন্টটা হবে। হুম, একেবারেই। এবং সার্জারি যখন হচ্ছে তারপর ড্রেসিংটা কি বাড়িতেই করা যায়? হ্যাঁ। নাকি আচ্ছা কিভাবে? প্রশিক্ষিত দেখুন কোনো কি হয়, নার্স দিয়ে? প্রথম আমরা কোনো ড্রেসারকে পাঠাই বা ওনারা যদি কোনো ড্রেসারকে চেনেন, তারা আমরা বলে দিই কি ড্রেসিং করতে হবে। ড্রেসিংটা প্রথম করে, করে সপ্তাহ 2-10 দিনের মধ্যে ওনারা নিজেরাই বুঝতে পেরে যায়, তো নিজেরাই করে। তো আমরা চাই যতটা আমরা চাই পেশেন্ট নিজে করুক, তাহলে কি বলুন তো ব্যাপারটা হবে। নাহলে কি বলুন তো, ওই লোকটা আজকে এলো না, কালকে আসবে না, পরশুদিন লোকে বসে আছে, তো এই কন্টিনিউটি অফ কেয়ারটা হ্যাম্পার হয়ে যায়। হুম, পেশেন্ট যদি নিজে করে না, সে খুব হুম, কেয়ার নিয়ে করবে এবং আমরা চাই পেশেন্ট নিজেই করুক। একেবারেই তাই। এবং তারপর ড্রেসিং করা হলো, সার্জারির পর ড্রেসিং করা হলো, সেরে গেল। তারপর ফার্দার ইনফেকশন না যাতে হয় সেটার জন্য কিভাবে কি যত্ন করা? নেবে? ওই তো আর কি, সুগার কন্ট্রোল, প্রোটেক্টিভ ফুটওয়্যার, কভার জুতো পরুন, হুম, নিউরোপ্যাথি থাকলে খালি পায়ে হাঁটবেন না, হুম, গরম জলে পা চোবাবেন না, হুম। জুতো পরুন, এইগুলো মানে এই মাল্টি ফ্যাসেটেড কন্ট্রোল, মানে সবকিছুকে কন্ট্রোল করলে দেখবেন পাটা ঠিক থাকবে আপনার। তখনও কি অ্যান্টিবায়োটিক খেতে হবে? না। না। কোনো রেগুলার ওষুধ খেতে হয়? হ্যাঁ, মানে সুগারের ওষুধ। আচ্ছা, বেশ। মানে যেটা তার চলছে হ্যাঁ, অলরেডি। যেটা চলছে এবার ডাক্তারবাবু নতুন চেঞ্জ করে দিল, যেটা মানে মানে মেডিসিন। ফুটের জন্য আলাদা করে না, কোনো না, সেরকম? ফুটের যদি তখনই দরকার যখন গন্ডগোলটা হবে। হুম, তার আগে তো প্রিভেনশন। কিওর তো পরে। কিওর তো বেশ। হয়ে গেছে রাতে, তাই না? আচ্ছা, এই ড্রেসিংটা মোটামুটি কতদিন অন্তর, অন্তর চেঞ্জ করতে হয়? মানে ডিপেন্ড এরম করে যে কত বড় উন্ড, এক্সুডেটিভ উন্ড কিনা, ইনফেকশন আছে কিনা,
কারো ডেলি করতে হয়, কারো 2-3 দিন অন্তর অন্তর করতে হয়, ডিপেন্ড করে উন্ডটা কি ইনফেক্টেড নন ইনফেক্টেড কি স্টেটাস তার উপরে। বেশ। অনেক ক্ষেত্রে আগেও প্রশ্নটা আপনাকে একবার করছিলাম যে অনেক ক্ষেত্রে শোনা যায় যে গরম জলে নাকি ঠান্ডা জলে করবে। মানে পায়ের যত্ন কিভাবে নেবে হুম। সেটা নিয়ে। কিন্তু এই ড্রেসিং এর ক্ষেত্রে যখন কোনো সার্জারি হচ্ছে বা এই ডায়াবেটিক ফুটেরই কোনো সার্জারি হয়েছে, তারপরে এই যে ড্রেসিং করার আগে গরম জলে অনেকে আমি শুনেছি যে পা চুবিয়ে রাখতে বলে তারপরে ড্রেসিং হয়। সেটা না, কি না, ঠিক? একদমই না। গরম জলে এক্সট্রা অ্যাডভান্টেজটা কি? কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নেই তো, বরং চামড়া পুড়িয়ে দেবে। নরমাল স্কিন রুম টেম্পারেচার জলে পা চুবিয়ে রাখুন, ওই ড্যান্ডেজটা ভিজে যায়, আস্তে, আস্তে বেরিয়ে যায়। সেটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। কিন্তু গরম জলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে নরমাল রুম নরমাল টেম্পারেচারের রুম যে জল। টেম্পারেচার যা করবেন রুম টেম্পারেচার ওয়াটারে করবেন। ডোন্ট ইউজ ইদার কোল্ড অর ওয়ার্ম ওয়াটার ইন নিউরোপ্যাথিক ফুড। আচ্ছা। আ মাঝে, মাঝে অনেকেরই ঘুম থেকে ওঠার পরে একটা পেইন হয় পায়ের হুম। তলায় ফুটে। সেটা আলাদা। সেটা নিয়ে আমাদের ডিসকাশন হয়েছে। হুম, সেটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাজাইটিস। হুম, সেটা নন ডায়াবেটিকদেরও হয়, ডায়াবেটিকদেরও হয়। ওটা হুম, কিন্তু ডায়াবেটিক ফুড নয়। ওটা নিয়ে ভয় পাবেন না। বেশ। একটা দারুণ মেসেজ এসছে। লিখছেন সুস্মিতা ঘোষ, লিখছেন, "ডাক্তারবাবু খুব সুন্দর বুঝিয়ে বলছেন। ওনার চেহারাও খুব ফিট। বাড়িতে আমাদের ওনার বয়স নিয়ে তর্ক লেগে গেছে।" বেশ। আ এটা একটা অন্য ধরনের কমপ্লিমেন্ট। এটা দারুণ একটা কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ। রবিন মান্না জিজ্ঞেস করছেন, "মাটির নিচের জিনিস যেমন ওল, কচু এগুলো কি খাওয়া যাবে? পাকা পেঁপে খাওয়া যাবে?" দেখুন সব ফুডেরই না একটা গ্লাইসেমিক ইনডেক্স হয়। মানে হুম, কত সুগার তার মধ্যে। হুম, ডিপেন্ড করে কোন ফুডের উপর খাওয়া। আমি ঠিক ডায়েটের এক্সপার্ট নই। বাট আমার মনে হয় কোনো ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করলে আপনাকে আরো খুব সঠিকভাবে স্পেসিফিক ফুডগুলো বলবে। তবে হ্যাঁ, সিট্রাস মানে আম, পেঁপে, পাকা এগুলোর গ্লাইসেমিক ইনডেক্স বেশি হয়। তো এগুলো একটু কম খেলে হয়। দেখবেন আমার কাছে এই গরমকালের পরে সবাই এই অগাস্ট সেপ্টেম্বরে আসবে, সুগারটা একদম গেছে। পাইন ফেল কেন না? আমের অনেক আম খেয়ে। খেয়েছি। ঠিক। গোপালই বলছেন সুগার হলেই কি হাঁটু ব্যথা হয়? না, সম্পূর্ণ মানে ভুল ধারণাটা আপনার। হুম, বেশ। মানে সুগার হলেই হাঁটু ব্যথাটা হবে না, এটার না হলেও কোনো হয়। মানে নেই। বেশ। আমাদের আরো বেশ কিছু মেসেজ, আরো বেশ কিছু কমেন্ট রয়েছে সেগুলোতেও যাবো। কিন্তু তার আগে প্রশ্ন করি ট্রিটমেন্ট নিয়ে। ডায়াবেটিক ফুড এর তো অ্যাডভান্স অনেক ট্রিটমেন্ট বেরোচ্ছে আস্তে, হুম, আস্তে। হুম, আগেকার দিনে যেরকম ডায়াবেটিক ফুড হলে সেই পা কাটার দিকেই চলে যেত হুম, প্রায় বেশিরভাগ মানুষের। হুম। এখন সেটা তো অনেক পরিবর্তন হচ্ছে। কারেক্ট। কি ধরনের ট্রিটমেন্ট হয়েছে এবং সেগুলো কি সব জায়গায় এখন এভেইলেবল হয়েছে? হ্যাঁ, দেখুন আমরা ভারতবর্ষ কিন্তু পিছিয়ে নেই। ইনফ্যাক্ট ভারতবর্ষে অনেক কিছুই হচ্ছে যে বিদেশে হয়তো শুরু হয়নি বা শুরু হয়েছে এরকম ব্যাপার। ইন্ডিপেন্ডেন্টলি করছি আমরা। যেটা আমার মনে হয় লাস্ট ১০ বছর ধরে তো আমি এই কাজটা করছি। ১০ বছর আগে যেগুলো ছিল ড্রেসিং মেটেরিয়াল অনেক, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। অনেক নতুন, নতুন কেমিক্যালস এসছে। অনেক স্কিন ফ্রেন্ডলি কেমিক্যালস, অনেক নতুন কেমিক্যাল আমরা ট্রায়াল দিয়ে দেখেছি ডায়াবেটিক ফুডে হিলিং এ অনেক বেশি ভালো কাজ করে। তো ড্রেসিং মেটেরিয়াল রেভলিউশন হয়ে গেছে। মানে বিভিন্ন ধরনের সুন্দর, সুন্দর ড্রেসিং মেটেরিয়াল বেরিয়েছে এবং অ্যাফোর্ডেবল। এ নয় যে ভীষণ এক্সপেনসিভ এবং ইন্ডিয়াতেই তৈরি হয়। এ নয় যে ইম্পোর্টেড। আর লাস্টলি যেটা বললাম স্টেম সেলস, যেটা আমাদের একটা অদ্ভুত একটা বুন বলবো, মানে আমাদের একটা বুন হিসেবে এসছে। এটাও কিন্তু ইন্ডিয়া তৈরি হয়। এটা কিন্তু বিদেশ থেকে আসে না। কাজে এই নতুন, নতুন স্টেম সেলস এসছে, ড্রেসিং মেটেরিয়াল এসেছে যেগুলো কিন্তু ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিক উন্ড কেয়ারটাকে রেভলিউশনাইজ করেছে। মানে একদম 360 ডিগ্রি ঘুরিয়েছে। আগে যেরকম শুধু বিটাডিন আর মলম ছিল, এখন সেটা আর নেই। মানে স্টেম সেলস দিয়ে ওখানে সেলস তৈরি করা যাচ্ছে। স্টেম সেল দিয়ে কি করে? ব্লাড সাপ্লাইটা আমরা বাড়াই। দেখুন সবকিছুই রক্ত। রক্ত না থাকলে জীবন নেই। রক্ত যদি কমে যায় তাহলে আপনার ঘাও শুকোবে না, পাটাও সারবে না। তো রক্ত যদি বাড়াতে পারি, রক্তের যে ফ্লোটা, তাহলে কিন্তু অর্ধেক wound ইসকেমিক আলসার বললেন সেরে যাবে তো। আমার তো কিছু করার দরকার নেই। ভ্যাসোডাইলেশন করে। এক্সাক্টলি। তো ওই ভ্যাসোডাইলেশন, কোলাteral সার্কুলেশন যদি ডেভেলপ করতে পারি হুম, তাহলে দেখবেন ওগুলো আপনি আপ সারবে। তো এই মেডিসিনগুলো নন ইনভেসিভ, মানে কোনো অপারেশন লাগছে না তো, শুধু ইনজেকশন। তো এইগুলো ডে কেয়ার, মানে সকালে আসবেন বিকালে চলে যাবেন। মানে এটা রেভলিউশনাইজ করে দিয়েছে। যে ট্রিটমেন্ট গুলো করতে পারতাম না বা যেটা করতে গিয়ে বছরের পর বছর লাগতো, এখন খুব সহজেই সারছে। এবং খুব কম সময়ের মধ্যে। কম সময়, মানে সময়টা তো ভ্যালুয়েবল না? এটা টাইম তবে ইজ একটা মানি। সুখবর একদম। পেশেন্টদের কাছে। আমি তো দেখছি, আমি নিজের চোখে ১০ বছর ধরে দেখছি যে কিরকম করে জগৎটা আস্তে, আস্তে চেঞ্জ করছে এবং আমি খুবই হোপফুল যে নেক্সট ১০-১৫ বছরে আরো নতুন, নতুন ন্যানো টেকনোলজি আসবে। অনেক কাজ হয়েছে। এই পা কাটার ব্যাপারটা হয়তো আমরা নেক্সট ১০-১৫ বছরে হয়তো আস্তে, আস্তে আমরা হিস্টোরিক্যাল বন্ধই হয়ে পার্সপেক্টিভ যাবে। করে দিতে পারবো। হুম। আমার সেই আশা আর আছে। এই ডায়াবেটিক ফুটের একটা অংশ যেখানে আলসারটা হয়েছে, এখানে লেজার কি কাজ করে? দেখুন লেজার বার্ন করে। হুম, রাইট? হুম, তো যদি নেক্রোটিক টিস্যু থাকে, ইনফেক্টেড টিস্যু থাকে, ইট উইল বার্ন। হুম। বাট লেজার ইজ নট দ্য অনলি সলিউশন। ইট মে বি আ পার্ট অফ এ বিগ বাস্কেট অফ ট্রিটমেন্ট, বাট লেজার ইজ, মানে আমরা লেজার জেনারেলি ইউজ করি না, কারণ লেজার দিয়ে করা আর হাত দিয়ে কাটা ব্যাপারটা একই হয়। আচ্ছা। বুঝলেন তো? মানে হুম, কস্ট বেনিফিট এ লেজার অনেক এক্সপেন্সিভ, হুম, হাতে কাটা অনেক সস্তা। হুম, তো হুম। কস্ট বেনিফিট হয়তো হয়নি, হয়তো আরো আসবে লেজার নতুন, নতুন, বাট আছে, বাট খুব প্রচলিত নয়। ড্রেসিং নিয়ে আমরা শুনছিলাম। তাই ড্রেসিং এর বেশ কিছু টার্মস শোনা যায়। হুম। যেরকম সিলভার ড্রেসিং, তারপর হচ্ছে আ
আলজিনেটেড ড্রেসিং, হয়তো Correct. আমি উচ্চারণটা ঠিক না করলাম ঠিকই না। বলেছেন না আর একটা হচ্ছে হাইড্রোকোলয়েড Correct. ড্রেসিং। তো এইগুলো কখন লাগে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার দেখুন হয়, আমরা কোন যেটা ড্রেসিং? বলি না মানে এটা বেসিক ফিজিওলজি, মানে কোনো wound-কে যদি আমাকে সারাতে হয় তাহলে ওটাকে ময়েস্ট রাখতে হবে, ড্রাই হয়ে গেলে ওটা সারতে চায় না। তো হাইড্রোকোলয়েড কথাটার মধ্যেই আছে, ইট ইজ হাইড্রো মানে জল, কোলয়েড মানে জলটাকে টানে, জল টেনে অ্যাটমসফিয়ারটাকে বা সারাউন্ডিংটাকে ময়েস্ট রাখে। আর সিলভারের হাইড্রোকোলয়েডের মধ্যে দেওয়া থাকে সিলভার ইজ অ্যান্টি ইনফেক্টিভ, ইট কিলস অল ব্যাকটেরিয়া। তো এই হাইড্রোকোলয়েড সিলভার ড্রেসিংস হেল্প ইন হিলিং অফ ইনফেক্টেড বা নন হিলিং উন্ডস। আর অ্যালজিনেট যেগুলো, অ্যালজিনেট ইজ অলসো ইনফেক্টেড ব্যারিয়ার, মানে খুব ইনফেক্টেড উন্ডে আমরা অ্যালজিনেট দিয়ে রাখি যাতে ইনফেকশনটা আস্তে 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 কমে যেত। এই যে বললাম নতুন নতুন মেটেরিয়ালগুলো, এগুলো আমরা বিভিন্ন সিনারিওতে ইউজ করি, কারণ দেখুন একটা সাইজ, ওয়ান সাইজ ডাজ নট ফিল অল, ডিফারেন্ট ড্রেসিংস ফর ডিফারেন্ট প্রবলেমস অ্যান্ড ডিফারেন্ট সলিউশনস। সিলভার ড্রেসিংটাও সিলভার ড্রেসিংটাও একই। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে কোনো? প্রশ্ন আছে। সন্ধ্যা বিশ্বাস লিখছেন শান্তিপুর থেকে, আমার বয়স ৭৮ বছর, খালি পেটে বা উনি বোধহয় ফাস্টিং বলতে চাইছেন 125 আর ভরা পেটে পিপি 167, ঠিক আছে কি ওষুধ খাই? ভাত দিনে কতটুকু খাওয়া যাবে? রাতে কি রুটি বা কিছু খাওয়া যাবে? মানে ভাত বাঙালির তো প্রিয়, না, ওই খান না। প্রশ্নটা দেখুন সত্যি। এটা আমি একটা আমার পেশেন্টদের সবাইকে বলি যে সর্বভুক এবং স্বল্পাহারী। হুম। যত বয়স বাড়বে এটা যদি মানে, ছোটবেলায় আমরা কত খেয়েছি বলুন তো, মানে একদম মানে আমি এখন দেখলে ভাবি যে কি করে খেতাম। যত বয়স বাড়বে সর্বভুক স্বল্পাহারী সব খান, মার্জিতভাবে খান, কিছু খাবার বর্জন করলে ভালো হয়, সুগার টুগার যেগুলো সুগার রিচ ফুডস, বাট সবই খান। বেশ। সার্জারি না করেও হুম। শুধুমাত্র ড্রেসিং করেই এই এই ক্ষেত্রে কি অনেক আলসার সেরে হ্যাঁ যাচ্ছে? অফকোর্স, যে আলসারগুলোর নেক্রোটিক টিস্যু কম সেগুলোকে ড্রেসিং করলে, মানে কি বলুন তো, সার্জারি বলতে স্ক্রেপ করে আমরা ওপিডিতেই ওটাকে সুন্দর করে পরিষ্কার করে দিই, করে ওটাকে ড্রেসিং করলে হয়ে যায়। যেখানে নেক্রোটিক টিস্যু বা মরা টিস্যুর মাত্রা বেশি সেগুলোকে অপারেশন করে কাটতে হয়, যেগুলো মাত্রা কম সেগুলো ওপিডিতেই হয়ে যায়। ড্রেসিংটা আপনি একটু আগেই বলছিলেন যে পেশেন্টকে আমরাও চাই যে নিজেরা যাতে হুম। শিখে যায়। তো এই ড্রেসিং এর ক্ষেত্রে কমন মিস্টেক আপনি কি দেখেন যেটা কমন পেশেন্টরা নিজে মিস্টেক করে? বললাম, ওই জল লাগাবেন না। হুম। এসছে ডাক্তারবাবু আমি চান করতে পারবো না, কেন আপনি চান করেনি? না ডাক্তারবাবু এই তো দেখুন না পায়ে আলসারটা, আমি 1 মাস চান করিনি। বলে কি করেছেন? খবরদার করবেন না, আজই যান বাড়িতে গিয়ে সাবান দিয়ে পাটাকে ধুন। হুম, কমন মিস্টেক হচ্ছে যে ড্রেসিংটা রোজ করেন কিন্তু পায়ে জল লাগান না। হুম, হুম। ড্রেসিং রোজ করার কিন্তু দরকার নেই, 2 দিন অন্তর অন্তর করলেও হবে, 3 দিন অন্তর অন্তর করলেও হবে, কিন্তু জল লাগানোটা ইজ ইম্পারেটিভ। প্লিজ টেক এ বাথ। যেদিন ড্রেসিং করবেন চান করে পরিষ্কার করে ভালো করে ড্রেসিং করবেন। প্রশ্ন রয়েছে, সুবীর চট্টোপাধ্যায় জিজ্ঞেস করছেন, সকালে খালি পেটে কলা খাওয়া যায় কিনা? এতে কি সুগার হতে পারে? হ্যাঁ, কলায় গ্লাইসেমিক ইন্ডেক্সটা হাই, কাজে দেখবেন যারা এখন উইম্বলডন খেলে কি করে, কলা খায়, হুম, এনার্জিটা পাওয়ার সুগার জন্য। বুস্টটা পায়, তো হুম। অবভিয়াসলি সুগার বুস্টটা বেশি হয়, তো কলাটা মানে কম খালেই ভালো আর কি। আচ্ছা, অ্যান্টিসেপটিক যেগুলো দেওয়া হয় ড্রেসিং এর ক্ষেত্রে, ওভার ইউজ, হুম। মানে অনেকে হয়তো ভাবছে একটু বেশি বেশি করে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না সেটা কি ঠিক? না একদমই না। দেখুন এক এক চামচ সিলভার ড্রেসিং আর এক লেয়ার সিলভার ড্রেসিং অ্যাকশনটা একই, মানে মোর ইজ বেটার তা নয়, কিন্তু মানে যতটুকু দরকার ততটুকু লাগান, মানে ঢেলে বালতি খানেক ঢেলে তো লাভ নেই কোনো। বেশ, মানে যতটা ডাক্তারবাবু বলছেন বা হ্যাঁ, ড্রেসিং যিনি করতে আছেন absolutely. বলছেন সেইটুকুনি, মানে বেশি বেশি করে আপনি যদি লাগিয়ে দেন তাহলে আপনার সেই জায়গাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ওয়েস্ট হবে, এমনটা কিন্তু নয়। ওয়েস্ট হবে। কিন্তু যখন ডায়াগনোস হচ্ছে সেই জায়গাটা ছোট একটা লাল হচ্ছে, সেই সময় কি অ্যান্টিসেপটিক লিকুইড এরকম ভাবে লাগানো যায় নিজে না, থেকেই? আরেকবার বলুন কি কোশ্চেনটা? যখন সবে যখন ইনফেকশনটা শুরু হচ্ছে হ্যাঁ হয়তো, হ্যাঁ, যেটা আমি প্রথমেও বলছিলাম যে নিজেরা বাড়িতে কি করব, সবে ইনফেকশন যখন শুরু হচ্ছে প্রথমে তো সুগারটা কন্ট্রোল করুন, সেকেন্ডলি পাটাকে ভালো সাবান দাল দিয়ে ধরে পরিষ্কার করুন, করে ডাক্তারবাবুর কাছে যান যাতে একটা অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ পান। আচ্ছা, ড্রেসিংটা সাপ্লিমেন্টেড, দ্যাট ইজ নট দ্য কিওর ইন কেস অফ ইনফেকশন। ইনফেকশন হলে আমাকে মানে কিছু ওষুধ তখন দিতে আমরা হবে। নিজে থেকে কোনো অ্যান্টিসেপটিক লিকুইড না প্লিজ লাগাবো ওটা না। করবে না, যখন হুম। ইনফেকশনটা কন্ট্রোল হয়ে গেছে তখন ডাক্তারবাবু বলে দিয়েছেন তখন করুন, তা আগে থেকে করতে যাবেন না, আচ্ছা, হিতে বিপরীত হবে। বেশ। আর ইনফেকশন এই যে কন্ট্রোল করার, আপনি তো বললেন সুগারটাকে কন্ট্রোল করতে হবে এবং পাটাকে স্নান করতে হবে, হুম। পরিষ্কার রাখতে হবে, এই জিনিসগুলো রয়েছে। তো আর কি ফ্যাক্টর রয়েছে যেটা থেকে এই ডায়াবেটিক ফুডের এই, মানে যদি মানে কোনো রকম আলসারটা বেড়ে যায়, ইনফেকশন হয়, সেটাকে ঠিক রাখা যায়? দেখুন ওই 3টে জিনিস, মানে সুগার কন্ট্রোল, ডাক্তারের কাছে গিয়ে অ্যান্টিবায়োটিক যদি উনি ডাক্তারবাবু দেন সেটা, ড্রেসিং, পার্সোনাল হাইজিন। অনেক পেশেন্ট এত নোংরা ভাবে থাকে না, দেখে খারাপ লাগলে, আপনি নিজের পার্সোনাল হাইজিনটাকে ঠিক রাখুন, পরিষ্কার রাখুন, চান করেনি, নোংরা নোংরা কাপড় জামা পড়ে আছে, আপনি নিজের পার্সোনাল হাইজিন না মেনটেন করলে পা মেনটেন করবেন কি করে? তো পার্সোনাল হাইজিনটা খুব ইম্পর্টেন্ট মার্কার টু ডিসাইড কি উইচ পেশেন্ট গেটস ওয়েল এন্ড উইচ পেশেন্ট ডাজন্ট গেট ওয়েল। আর একটা জিনিস যেটা দেখা যায় যে এটা যদিও ডায়াবেটিক ফুড নিয়ে নয় কিন্তু ফুড নিয়ে আর কি, সেটা হচ্ছে যে পায়ে অনেকের খুব গন্ধ বেরোয়। হুম।
তো সেই ক্ষেত্রে এই কিভাবে সে মেনটেন করবে হাইজিনটাকে খুব যাতে সিম্পল, না গন্ধ মানে বেরোয়? রোজ বাড়িতে এসে স্যাভলন জল বা কোনো অ্যান্টিসেপ্টিকে পাটা ভালো করে ধোবেন। মেজর প্রবলেমটা জুতো আর মোজা থেকে। মোজা তো রোজ চেঞ্জ করছেন, জুতো তো চেঞ্জ করছেন না। হুম, জুতোটাকে প্লিজ রোদ্দুরে দেবেন। হুম, রোদ্দুরে আল্ট্রাভায়োলেট রেতে যে ব্যাকটেরিয়া যেগুলো আছে জুতোর মধ্যে সেগুলো আস্তে আস্তে মরবে। কি হয়, জুতোটা বের করে আমার জুতোর ট্যাকে ঢুকিয়ে দিই, অন্ধকার, কোনোদিন রোদ্দুর পায় না, তো ব্যাকটেরিয়াগুলো মরে না। আবার পা ঢোকাচ্ছেন, আবার সোয়েট করছেন, ওটা ব্যাকটেরিয়া থেকে স্মেলটা, ওটা কিন্তু পায়ের গন্ধ নয়। ব্যাকটেরিয়াল মেটাবলিজমের বাই প্রোডাক্টস এর গন্ধ। তো ব্যাকটেরিয়ার লোডটা খুব হাই হয়। কারণ পেশেন্টটা সোয়েট করে খুব বেশি। হুম। তো ওটাকে ব্যাকটেরিয়াটাকে মারতে গেলে পায়ের খেয়াল এবং জুতোটাকে রোদ্দুরে দিন। বেশ। বেশ। বা জুতোর মধ্যে কি কোনো জেল রাখা যায় যেটা ড্রাই হ্যাঁ, করছে? ও তো এখন অনেক নতুন নতুন দেখবেন জুতোর দোকানে জুতো স্মেল ইমপ্রুভ করার জন্য দেয়। বাট বেস্ট হচ্ছে আল্ট্রাভায়োলেট রেজ, সানলাইট। ১ বেশ। ঘন্টা রোদ্দুরে দিন, সব মরে যাবে। বেশ, মানে সময় পেলেই জুতোটাকে আর কি রোদ্রে একদম একটু রোদ্দুরে দিতে দেবেন। হবে যাতে জুতোর মধ্যে থেকে আর জুতোর গন্ধ না ভেতরে আসে। তো আর আলো পড়ছে না। জাস্ট মেক সিওর কি গরম হয়, আল্ট্রাভায়োলেট রেটা পড়ে। তাহলে দেখবেন অনেক ব্যাকটেরিয়া মরে। চলে এসছেন লিসনার, লিখছেন যে পৃথ্বী সেন লিখছেন, স্যার আমার নমস্কার নেবেন। আমি ইন্ডাস্ট্রিয়াল জুতো পরি ৫ ঘন্টা মতো, আমার দু পায়ের বুড়ো আঙুলের পাশে শক্ত হয়ে গেছে, এটা থেকে বাঁচার উপায় কি? দেখুন এটা এটা খুব কমন প্রবলেম। এই যে সেফটি ইস্যু। সেফটি সেফটি ইস্যু ইস্যুর মতো আনসাইন্টিফিক ইস্যু দুটো হয় না। এবং ফ্যাক্টরিতে এটা ফ্যাক্ট পড়তেই হয় করতেই হবে। নিয়ম, এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট, কিছু গভর্নমেন্ট রেগুলেশন, কিছু করার নেই। এবং ভীষণ ভারী হয় ভীষণ জুতোগুলো। ভারী হয়, খুব আনকমফোর্টেবল হয়, স্মেল করে, সোয়েট করে। ওই ঘষা লেগে লেগে কর্ন হচ্ছে। এখন আমি কি করে বলি বলুন তো, জুতোটা পরবেন না। ওটা তো আপনার রুজির ব্যাপার। হুম, তো ওইটা আর কি, ওই কর্নটাকে ভালো করে পেডিকিউর করান। পায়ের মধ্যে পারলে নরম মোজা বা সিলিকনের মোজা পাওয়া যায় দেখবেন। অনলাইন কিনতে পারো। ওটা পুরো যাতে ফ্রিকশনটা না হয়। হুম। ফ্রিকশনটা এবং না হলে যেটা আপনি হবে না। বললেন জুতো রোদে দিতে। হ্যাঁ, মাঝে, মাঝে এই ছুটির দিনে জুতো অ্যাবসোলিউটলি। রোদে দিতে পারেন। এবং সময়টা যখন শেষ হয়ে আসে তখন প্রচুর প্রশ্ন আমাদের ঠিক, কাছে ঠিক তাই। আসে একদম শেষ মুহূর্তে। সেরকম প্রচুর প্রশ্ন রয়েছে। তুমি করে নাও আগে প্রশ্ন। হ্যাঁ, আমি আমি জানতে চাইছিলাম এই যে বিভিন্ন ধরনের নতুন আমাদের যে ট্রিটমেন্ট গুলো আছে তার মধ্যে একটা ট্রিটমেন্ট আমরা শুনতে পাই নেগেটিভ প্রেশার উন্ড থেরাপি। হুম। এটা ঠিক কি ডায়াবেটিক ফুটের জন্য? এটা আমরা ভ্যাকুয়াম থেরাপি বলি। মানে বাংলা ভাষায় ভ্যাকুয়াম মানে একটা মেশিন থাকে যেটা উন্ডের সঙ্গে কানেক্টেড থাকে, যেটা একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে যত নোংরা বা যত বদরক্ত সব টেনে টেনে বের করে নেয়। বের করে ইট হেল্পস ইন গ্র্যানুলেশন টিস্যু, মানে লাল লাল মাংস দ্রব করতে হেল্প করে। এটা একটা খুবই সুন্দর জিনিস, যাতে রেগুলার পেশেন্টের ড্রেসিং করার কোনো হেডেক নেই। মেশিনটা অটোমেটিক্যালি ২৪ ঘন্টা ড্রেসিং করে। তো এটা করলে মোটামুটি ১০-১২ দিন ২ সপ্তাহের মধ্যে, ডিপেন্ডিং অন দ্য মানে বুন্ডের সাইজের উপরে, খুব সুন্দর হিল করে। এটা একটা আমাদের জন্য একটা বুন। মানে লাস্ট ১০-১২ বছর ধরে ইন্ডিয়াতে আছে, খুব নতুন কিন্তু নয় কিন্তু এটা, হ্যাঁ? তো এটা এখন এক্সটেন্সিভলি ইউজ হয় এবং অনেক পেশেন্ট উপকারিত হয়েছে। গ্রোথ ফ্যাক্টর থেরাপি সেটা হ্যাঁ, কি? এটা এখন অনেক রকমের নতুন নতুন এসছে। কি করি আমরা? এই যে হিউম্যান সেলস থেকে অনেক রকমের গ্রোথ ফ্যাক্টর পাওয়া যায় ন্যাচারালি। তো সেগুলোকে ওরা আর্টিফিশিয়ালি কালচার করে মেমব্রেন বা লেয়ার মেমব্রেনের উপরে বা বায়োম্যাট্রিক্স এর উপরে ইমপ্রেগনেট করে ছোট ছোট পাতলা পাতলা শীট পাওয়া যায়, যেগুলো দেখবেন বার্নে খুব ইউজ হয়। এটা শুরু হয়েছিল বার্ন থেকে, যে এক্সটেন্সিভ স্কিন লস, অত চামড়া কোত্থেকে পাবেন? তখন কি করতো, এই আর্টিফিশিয়াল মেমব্রেনগুলো লাগিয়ে দিয়ে আস্তে 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 স্ক্রিন গ্রো করাতো। তো সেটা এখন ডায়াবেটিক ফুটে ইউজ হচ্ছে। গ্র্যানুলেশন টিস্যু হয়ে গেলে লাল গুড উন্ড, তার উপরে এই ছোট্ট ছোট্ট শীটগুলো রাখলে আস্তে 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 স্ক্রিন অটোমেটিক্যালি গ্রো করে। এইচবিওটি এটা কি? দেখুন এইচবিওটি হচ্ছে, আমরা বলি হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি, এইচবিওটি হাইপারব্যারিক। তো এটা মধ্যিখানে খুব চলেছিল এবং খুব পপুলার হয়েছিল বিদেশে, ভারতবর্ষেও। কিন্তু অফ লেট জানেন তো, মানে আমরা সেরকম রেজাল্ট পাচ্ছি না। মানে ইউজ করা হচ্ছে, এটা এক্সপেন্সিভও, খুব সস্তাও নয়। রেজাল্ট পেলে লোকে নিশ্চয়ই ইউজ করবে, কিন্তু পার্সোনাল বেসিসে এবং আমার যত কলিগ আছে ভারতবর্ষময়, ইউজের এনথুজিয়াজমটা একটু কমেছে, কারণ সেরকম অপেক্ষিত রেজাল্ট আমরা পাচ্ছি না। আই ডোন্ট নো এখন বিদেশে যেটা নতুন হোয়াইট পেপার বেরিয়েছে, ওরা কিন্তু এইচবিওটি খুব একটা রেকমেন্ড করছে না। আর একটা হচ্ছে রিভাস্কুলাইজেশন। হ্যাঁ, ওটা যেটা বললাম, স্টেম সেল রিভাস্কুলাইজেশন অনেক রকমের হয়। একটা হচ্ছে যেটা আমরা কনভেনশনালি করি, ওই অ্যানজিওপ্লাস্টি করে, স্টেন্টিং করে ব্লাড ভেসেলগুলো খোলা। হুম, যে ব্লাড ভেসেলগুলো সম্পূর্ণ ব্লক, মানে যেখানে তুমি গাইড ওয়্যারও ঢোকাতে পারবে না, তুমি খুলবে কি করে? হুম। পুরোটাই তো ব্লক। একটু হুম। জায়গা থাকলে তো ঢোকাতে পারবে বেলুনটা। তো সেই সব ক্ষেত্রে যেটা বললাম, রিভাস্কুলাইজেশন থেরাপির মধ্যে স্টেম সেলস এসে যায়, যেখানে মেইন ভেসেলগুলোকে আমরা কিছু করি না, তার পাশ থেকে ব্রাঞ্চিং গুলো আমরা বাড়াই স্টেম সেল ইনজেকশন করে। প্রশ্ন রয়েছে আমাদের। হ্যাঁ, বেলা বসু লিখছেন, হাঁটুর নিচের থেকে পা পর্যন্ত কালো ছোপ হয়ে গেছে। আমি ডায়াবেটিক, পায়ের পাতায় সবসময় ঝিনঝিন করে, কি করা উচিত? দেখুন, এটা ডায়াবেটিক ডার্মোপ্যাথি। হুম, মানে ডায়াবেটিস এমন একটা অসুখ না, কোনো অর্গানকেই ছাড়ে না। হুম, দেখবেন হুম, লং স্ট্যান্ডিং ডায়াবেটিক পাটা আস্তে আস্তে কালো হতে আরম্ভ করে, ছোপ 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 ছোপ। এটাকে বলি হিমোসিডেরিন ডেপোজিশন। মানে পায়ের ভেসেলগুলো ফ্র্যাজাইল হয়ে যায়, টোকা টাকন লাগছে, ক্যাপিলারি গুলো বার্স্ট করে যায়,
হিমোগ্লোবিন যেটা আপনার ব্লাডে থাকে সেটার যে আয়রনটা সেটা ডেপোজিট হয়ে ডায়াবেটিক ডার্মোপ্যাথি হয়। এটা কিন্তু ইরিভার্সেবল। এটা অনেক রকমের ক্রিম টিম পাওয়া যায় করে একটু লাইট করা যায়, কিন্তু এটা কোনো কিওর নেই। ইউ হ্যাভ বেশ। টু লিভ উইথ ইট। চটপট পরের প্রশ্নে চলে যাই। ৩৫ বছর বয়স হলে কি মাঝে মধ্যে সুগার টেস্ট করা উচিত? আমি খুব মিষ্টি খাই। না, সেরকম কোনো নিয়ম নেই। যদি আপনার সুগারের সিম্পটম থাকে, র‍্যাপিড ওয়েট লস, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, ড্রাইনেস অফ দ্য মাউথ, এক্সেসিভ থার্স্ট, ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে একটা অ্যানুয়াল চেকআপে তো আই এম সিওর অনেকেই করে, দেখে নেবেন। বাট স্পেসিফিক্যালি বয়স ৩৫ বলে করা আর মিষ্টি ভালোবাসি বলে করাটা আই ডোন্ট থিংক ইজ দ্য রাইট রিজন। পরের প্রশ্ন, হুম। স্যার আমি পলাশ, আমার পায়ের চামড়া উঠে যায় জুতো পায়ে দেওয়ার পরে কি করব? এটা খুব নন স্পেসিফিক প্রশ্ন। মানে হুম। কেন চামড়া উঠবে আপনার? আপনার কি কড়া আছে বা কোনো পায়ের হ্যাঁ, ফোঁটা মানে আরো স্কিন একটু আছে? ডিটেইলস দিলে হ্যাঁ, হয়তো হ্যাঁ। ভালো দিলে হতো। বুঝতে পারবো কেন, ব্যাপারটা কি? ঠিক। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন ধরনের এখনকার যে ট্রিটমেন্ট গুলো সেগুলোর কথায় আসছি। ডায়াবেটিক হলে ডায়াবেটিক ফুট হবে। হুম। সেটা তো আমরা ১ম থেকেই শুনছি। তো এখন একটা নতুন ট্রেন্ড শোনা যাচ্ছে ডায়াবেটিক এবং ওবেসিটির জন্য GLP-1 ট্রিটমেন্ট। হুম। তো সেটা কতটা কার্যকরী বা সেটা সত্যি কি কাজ করছে? দেখুন, অ্যানেকডোটালি তো হ্যাঁ, মানে আমি তো যা অ্যানেকডোটাল রিপোর্টস এখনো তো সেরকম রিপোর্টস ইন্ডিয়াতে আসেনি, যা বিদেশি রিপোর্ট যেগুলো আমরা আসছি। আমি শুনছি চায়না থেকে এখন অনেকে, বা সরি দেশের নাম বলা উচিত না হয়তো, কিন্তু বিদেশ থেকে এরকম অনেক ওষুধ আসছে যেগুলো আনভেরিফাইড, কি জিনিস প্রোডাক্ট নয়, লোকে অনেকে নিচ্ছে কিন্তু মানে ইভেন উইথআউট প্রেসক্রিপশন নিচ্ছে। তো এখনো লং টার্ম সাইড এফেক্টস কি আমরা কিছু জানি না। অ্যাপারেন্টলি কাজ তো করছে। আই এম নট সিওর, আমি রাইট অথরিটি নয়। আমাদের যিনি ডায়াবেটিক কলিগদের তারা অনেক বেশি আমার বা থেকে জানে এই ব্যাপারে। এন্ডোক্রিনোলজিস্ট যারা হ্যাঁ, তারা যারা হয়তো। এন্ডোক্রিনোলজিস্ট। হুম। তো আই এম স্টিল স্কেপটিক্যাল, বাট মেবি দেয়ার ইজ সাম হোপ ইন ইট। হুম। আচ্ছা, এখন তো বাচ্চাদেরও ডায়াবেটিস হচ্ছে শোনা যাচ্ছে। তাদেরও কি ডায়াবেটিক ফুট গ্রো করার একটা সম্ভাবনা দেখুন, আছে? বাচ্চাদের ডিফারেন্ট টাইপ অফ ডায়াবেটিক। ওদের হুম, টাইপ 1 ডায়াবেটিস। হুম, ইনসুলিন মানে রেজিস্ট্যান্ট, মানে ইনসুলিনটা নেই ওদের। হুম, ইনসুলিন সেলস গুলোই হুম, নেই। আর হুম, বড়দের ইনসুলিন রেজিস্ট্যান্স হয় টাইপ বেসিক্যালি। 2 ডায়াবেটিক। টাইপ 2 ডায়াবেটিস। তো হুম। বাচ্চাদের ডায়াবেটিক ফুড আমি আজ পর্যন্ত দেখি। তবে হ্যাঁ, আচ্ছা। এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন হওয়ার চান্স থাকে। মানে ডায়াবেটিক ফুডটা জেনারেলি হয় কিছু দিন পরে, মানে ১০, হুম। ১২, ১৫ বছর পরে। ওদেরও অ্যাকচুয়ালি মিষ্টি এবং ফাস্ট ফুডটা কম খাওয়া উচিত। জাঙ্ক ফুড হুম, মেজর কারণ অফ হুম, ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি ইন হুম, হুম, টিনস অ্যান্ড অ্যাডোলেসেন্টস। হুম। বেশ, আমাদের ডায়াবেটিক ফুড নিয়ে বেশ কিছু প্রশ্ন আমরা এবং এখনো রেখেছি। একেবারেই তাই, এবং ডায়াবেটিস নিয়ে একটা প্রশ্ন আছে, ডায়াবেটিক ফুট নয়। আ অভিজিৎ কুমার সরকার লিখছেন কোচবিহার থেকে, চায়ে চিনির মিশ্রণ থাকলে ডায়াবেটিসে কতটা ক্ষতি করে? না মানে এটাও আবারও হ্যাঁ, ডায়াবেটিস থাকলে যদি পারেন চিনিটা না খাওয়াই, ফ্রি সুগার বলে এভয়েড করুন। এমনিতেও তো খাবারে সুগার থাকে, ফ্রি সুগার চায়ে, শরবতে মানে যেটাকে দিতে হয় আলাদা করে। ফ্রি সুগার এভয়েড করার চায়ে বুদ্ধিমানের কাজ। চিনি এভয়েড করাটা অনেকের ক্ষেত্রেই হ্যাঁ, একটু আই আন্ডারস্ট্যান্ড। এটা হুম, আমরা বাঙালি, আমাদের এটা হুম, আমাদের ন্যাশনাল কিন্তু প্যাশন এই যে চা অভ্যাস খাওয়া। বলে না, অভ্যাস। মানুষের অভ্যাসটা যদি আমরা একবার করে ফেলি, হ্যাঁ, এটা অভ্যাস, জানেন তো? ইউ আর ইউর হ্যাবিটস। হুম, আপনার হেলথ আপনার হ্যাবিট। হুম, ঠিক। আপনি হ্যাবিট বদলালে আপনার হেলথও বদলাবে। লাইফস্টাইল, এখনকার দিনের যে লাইফস্টাইলে আমরা লিড করছি সবসময়, সেই লাইফস্টাইল কতটা ইম্পর্টেন্ট আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল আনার জন্য? ভেরি ইম্পোর্টেন্ট। লাইফস্টাইলই তো, লাইফস্টাইল ডিজিজই তো বলি আমরা, তাই না? হুম, হুম, মানে আপনি কি খাচ্ছেন? হুম, রিফাইন্ড ফুড খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, সুগার বেশি খাচ্ছেন, স্মোক করছেন, স্লিপ ভালো হয় না, রাতারাত কাজ করেন, ইরেগুলার স্লিপ আওয়ার্স, ইরেগুলার ফুড হ্যাবিটস, all of this contribute এক্সারসাইজ to না করা। exercise নেই। all of this contribute to lifestyle disease, one of which is diabetes, heart disease এবং অনেক আছে। আচ্ছা, আমরা যেরকম বলি যে হার্টকে ভালো রাখার জন্য স্পেশাল কিছু খাবার রয়েছে, লাংসকে ভালো রাখার জন্য খাবার রয়েছে। আমরা বিভিন্নভাবে দেখি। আজকাল তো আমাদের ফেসবুক খুললে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাই। তো এরকম কি কোনো কিছু রয়েছে যেটা আ পাকে ভালো রাখার জন্য আমাদের স্পেশাল ভাবে মেইনটেইন না, করতে এর হয়? কোনো সিলভার বুলেট নেই, জানেন তো? মানে অ্যাওয়ারনেস, সুগার কন্ট্রোল, এক্সারসাইজ, এই সব মিলিয়ে মিশিয়ে একটা কিছু জিনিস বললে আমি তুলে ধরতে পারব না। হুম। যারা ডায়াবেটিক, পায়ের এক্সারসাইজ তাদের জন্য কতটা ইম্পোর্টেন্ট? মানে আমি বলতে চাইছি পাটাকে এমফাসাইজ করেই এক্সারসাইজ করাটা তাদের জন্য কতটা ইম্পোর্টেন্ট, নাকি এক্সারসাইজ পায়ের অতটা না করলেও চলে? না, না, পায়ের এক্সারসাইজ এজ এ পার্ট অফ জেনারেল এক্সারসাইজ। মানে এ নয় যে শুধু পায়ের জন্য এক্সারসাইজ করব। মানে পুরো জেনারেল এক্সারসাইজের মধ্যে পায়ের এক্সারসাইজটাও চলবে। তাতে সুগার কমবে। মানে সুগারটা কন্ট্রোলে থাকবে। আলাদা করে স্পেশাল এক্সারসাইজ কিছু নেই পায়ের। বেশ। বেশ। আম তাহলে এই যে আমরা বলছিলাম যে জুতো বা এই মানে একদম সময়টা শেষ। হুম, হুম। একদম মানে একদম কয়েকটা ডুস অ্যান্ড ডোন্টস যদি আপনি পরিশেষে বলেন একদম। পা ভালো রাখার হ্যাঁ, জন্য মানে সবচেয়ে ডায়াবেটিকস। ইম্পোর্টেন্ট যেটা আমাদের রেগুলার লাইফে হচ্ছে ফুটওয়্যার, যেটা বলছি। আমাকে অনেকেই হুম, এই প্রশ্নটা করে। হুম, আমি সবসময় বলি ওয়্যার কমফোর্টেবল শুজ। যে জুতোটা আপনার পায়ে কমফোর্টেবল সেটা পরুন। ডোন্ট গো বাই ফ্যাশন, বিকজ এট দ্য এন্ড হুম, অফ দ্য ডে নোবডি কে আমার কাছে আজকে একজন পেশেন্ট এসেছিল যে আমি বিয়ে বাড়িতে কি করে স্নিকার পরে যাবো। দেখুন, বলে আপনার পায়ে আলসারটা তো আপনার, লোকের কি এসে গেল?
আপনি সাফার তো আপনি করবেন। সো ওয়্যার কমফোর্টেবল শুজ, ওয়্যার কটন সক্স, খালি পায়ে হাঁটবেন না, সুগার কন্ট্রোল করবেন, পাটাকে দেখবেন, পরিষ্কার রাখবেন। অ্যাওয়ারনেস সবচেয়ে ইম্পর্টেন্ট। একজন সেলুলাইটিসের সম্বন্ধে বলছেন, জিজ্ঞেস করছেন, কিন্তু আজকে কিন্তু আমরা ডায়াবেটিক ফুড নিয়ে আলোচনা করছি। ডায়াবেটিক ফুড নিয়ে আমরা আলোচনা করছি। সময় আর একদম মানে শেষের দিকে প্রায় আমাদের বলা যায়। আর ডায়াবেটিক ফুড মানে ডায়াবেটিস থাকলে সেই পায়ের যত্ন ঠিক কিভাবে নেব, পাকে ভালো রাখবো কিভাবে, আর ডায়াবেটিস থাকলে পায়ের কি, কি সমস্যা হতে পারে, সেই সবকিছুই কিন্তু আমরা শুনলাম। ডক্টর কুশল নাগ আমাদের সাথে আছেন আমাদের আরোগ্য অনুষ্ঠানে আজকের। আর জুতোটা কতটা ইম্পোর্টেন্ট বা কি ধরনের জুতোটা আপনি পরবেন, পরলে আপনার পাটা ভালো থাকবে, সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। সময় কিন্তু খুব বেশি নেই একেবারেই শ্রাবস্তী তাই। আমাদের কাছে। অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন। অনির্বাণ দত্ত ধন্যবাদ জানাচ্ছেন, অভিজিৎ কুমার সরকার ধন্যবাদ জানাচ্ছেন ডাক্তারবাবুকে। এত সুন্দরভাবে আজকের অনুষ্ঠানে সমস্ত বিষয়টা তুলে ধরার জন্য, এবং বলছেন যে দ্য প্রোগ্রাম ওয়াজ রিয়েলি ইনফরমেটিভ। 3.4K আমাদের ভিউ রয়েছে অলরেডি, মানে প্রায় এতজন মানুষ আমাদের সাথে রয়েছেন, ফেসবুক লাইভের সাথে আমাদের সাথে রয়েছেন। আর তাছাড়া ফ্রিকোয়েন্সিতে তো আপনারা রয়েছেনই। আর এইরকম ভাবেই আজকের ডায়াবেটিক ফুড নিয়ে কিন্তু আর মানে খুব একটা প্রশ্ন নেওয়ারও সময় নেই আমাদের। একেবারেই তাই। আর প্রশ্ন করলে আমরা হয়তো নিতে পারবো না সেই প্রশ্ন। তবে তবু চেষ্টা করব আরকি। ডায়াবেটিক ফুড নিয়ে আর প্রশ্ন নেওয়ার সময় নেই, যেমনটা আপনাদেরকে বলছিলাম। তাই একদম শেষের দিকে প্রশ্নে চলে যাব, হুম। যে ডায়াবেটিসটাকে কন্ট্রোল এবং পায়ের যত্ন হুম। এবং আমাদের মানে সার্বাঙ্গিকভাবে ভালো থাকা, এই সবকিছুকে মিলিয়ে আপনার একটা টেক হোম মেসেজ। দেখুন, আমার যেটা সবসময় মনে হয় যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ শুড বি আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। সে আপনি পায়ের জন্যই বলুন, ডায়াবেটিসের জন্য বলুন, হার্টের জন্য বলুন। আমাদের রোজমর্রা জীবনের বিজি বিজি শিডিউলের মধ্যে এক্সারসাইজটা তো প্রায় উঠেই গেছে। যদিও এখন নিউ জেনারেশন ইজ ফার মোর অ্যাক্টিভ। ডায়েট খুব ইম্পর্টেন্ট। মানে হুম। হ্যাভ নরমাল অর্গানিক ফুড, রিফাইন্ড ফুড কম খান, জাঙ্ক ফুড কম খান, একটা হেলদি লাইফস্টাইল রাখুন, স্মোকিং ছেড়ে দিন, হুম। স্ট্রেসটা বন্ধ রাখুন। হুম। দেখুন, একটাই জীবন, আই এম শিওর সবার প্রবলেম আসবে, কিন্তু তা বলে নিজের লাইফটাকে নষ্ট করবেন না বা নিজের হেলথ নষ্ট করবেন না। হুম। লিভ এ গুড অ্যান্ড হেলদি অ্যান্ড ব্যালেন্স লাইফ, দেখবেন রোগ না হওয়াটা বেটার। মানে ওষুধ খেয়ে তো সবাই খেতে পারে, কিন্তু রোগ যদি আপনি বন্ধ করতে পারেন, দ্যাট ইজ দ্য বিগেস্ট গেইন ইন লাইফ। সুপার ফুড আমরা যেগুলো খাই সেগুলো ডায়েটের মধ্যে ইনক্লুড করা কতটা জরুরি, মানে বেশ কিছু সিডস রয়েছে হ্যাঁ, বা এই ওই ধরনের যেটা খাবার। বললাম, ডু এভরিথিং ইন মডারেশন। হুম। অনেক রকমের সিডস পাওয়া যায়, খান, আমি বারণ করছি না, কিন্তু মডারেশন, ডোন্ট মেক ইট দ্য ফ্যাট সারাদিন ওটাই সবকিছু খাবো। পরিমাণ মেপে। কারেক্ট, পরিমাণ মেপে। মেসেজ করেছেন, খুব ছোট করে জেনে নিচ্ছি। আমার হাজবেন্ড 61 ইয়ার্স, HbA1c 6.8, আরো অনেক স্পেসিফিকেশনস দিয়েছে, ওতে যাচ্ছি না। কি করে পায়ের কেয়ার করব? আমরা কিছুই এটা না। নিয়ে আলোচনা যদি করেছি। উনি লং স্ট্যান্ডিং ডায়াবেটিক থাকেন, তাহলে পায়ের যেরকমগুলো বললাম যে পয়েন্টস গুলো, ওগুলো করলেই ইউ শুড বি ফাইন। সুগার ফ্রি ট্যাবলেট যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো খাওয়া উচিত হ্যাঁ, কিনা দেখুন, জিজ্ঞেস করেছেন প্রণব ইটস এ ভেরি কলকাতা গুড থেকে। কোয়েশ্চেন। হুম। যেটা আমাদের নরমাল রিসার্চ এখন বলে, সায়েন্টিফিক রিসার্চ, সুগার ফ্রির মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে, অ্যাসপার্টেম, হুম। আরো অনেক সুক্রালোজ অনেক থাকে, কিন্তু যেটা সবচেয়ে নরমাল বা যেটা সবচেয়ে লেস সাইড এফেক্ট, সেটা হচ্ছে স্টেভিয়া বা প্ল্যান্ট বেসড যে স্টেভিয়া পাউডার পাওয়া যায়। সেটা ওয়ার্ল্ড ওয়াইড যখন রেকমেন্ড করে, ওর মধ্যে চান্সেস অফ আদার হেলথ ইস্যুস ইজ দ্য লিস্ট, বিকজ ইটস এ ন্যাচারাল প্রোডাক্ট। বাকি সেগুলো সব কেমিক্যাল, সিনথেসাইজড কেমিক্যাল। তো যদি খেতেই হয় তাহলে স্টেভিয়া খান। আমি নিজেও স্টেভিয়া খাই, সুগার ছেড়ে দিয়েছি, কিন্তু বাঙালি মিষ্টি ছাড়তে পারছেন, তো স্টেভিয়া দিয়ে খাই। কিন্তু আমি আগেও সুগার ফ্রি খেতাম, কিন্তু মানে সুক্রালোজ, অ্যাসপার্টেম ওগুলো আমি বন্ধ করে দিয়েছি। বেশ, এই প্রশ্নটা আমি যেতাম, আপনি যখনই বললেন সুগার ফ্রিটা খাওয়া যাবে না, আমি এরপরে এটাতেই যেতাম যে স্টিভিয়া কি চলবে তাহলে। স্টেভিয়া ইজ দ্য লিস্ট মানে ড্যামেজিং অফ অল অফ দ্যাম, বিকজ ইটস এ ন্যাচারাল প্লান্ট প্রোডাক্ট। ঠিক। আর স্টুডিওর ঘড়ি বলছে 11টা বেজে পা 59। ফাটা নিয়ে জিজ্ঞেস করেছেন, কিন্তু এটা হয়তো আমাদের অন্য কোনো আরোগ্যের এপিসোডে শুনতে হবে, কারণ ঠিক। একেবারেই সময় নেই। 11টা বাজতে 1 মিনিট বাকি আছে আর কি। আর একেবারেই মানে তাই। 10টা বেজে 59 কিন্তু হয়ে গিয়েছে। মৌসুমী শ্রাবস্তী এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আরোগ্য অনুষ্ঠান নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। ডক্টর কুশল নাগ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। ডায়াবেটিক ফুড নিয়ে কথা হচ্ছিল, ডায়াবেটিস হলে কি করবেন, মানে পায়ের যত্ন কিভাবে নেবেন, এবং এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু এতক্ষণ ওনার থেকে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর যেমন জেনেছি, ঠিক তেমনই আপনারাও আমাদের সাথে ছিলেন ফেসবুক লাইভে, এবং তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, টেক্সট মেসেজে আপনারা ছিলেন 9903059992 তে।